ঢাকা ক্যান্টনমেন্টের জাহাঙ্গীর গেট থেকে অধ্যাপক ইউনূসের বাসভবন যমুনার দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। গত 3 দিনে এই 3.5 কিলোমিটার দূরত্ব কি কয়েক গুণ বেড়ে গেছে। গত 2 দিন ধরে বাংলাদেশের রাজনীতি থেকে শুরু করে পাবলিক স্পিয়ারে এমন গুঞ্জন উঠেছে। নুরুল হক নূরের উপর লাঠিচার্জের পর থেকে সরকারের বিবৃতিতেই সেনাবাহিনীর সাথে যে দূরত্ব তৈরি হয়েছে সেটা স্পষ্ট হয়ে উঠেছিল। এরই মধ্যে সেনাপ্রধানের আকস্মিক কয়েকটি বৈঠক ঢাকার বাতাসে গুঞ্জন ছড়িয়েছে, অধ্যাপক ইউনূস সরকারের বোধহয় মেয়াদ শেষ হতে যাচ্ছে। 31 আগস্ট প্রধান বিচারপতির সাথে বৈঠকের রেশ কাটতে না কাটতেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছেন। সারাদিন ধরে নানা মহলে চলছে আলোচনা, জেনারেল ওয়াকার হঠাৎ করে কেন এতটা সক্রিয় হলেন, বিশেষ করে সরকার যখন নিজের তৈরি করা মব বাহিনীকে সামাল দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে তখন। সূত্রগুলো বলছে যে গুঞ্জন উঠেছে সেটি একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয়। 2 সপ্তাহ সময় পাচ্ছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। 1 সপ্তাহের মধ্যে সরকারকে 3টি কাজ করতে হবে, না হলে বিকল্প চিন্তা করতে হবে শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপককে। অধ্যাপক অবশ্য বরাবরের মতোই রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকের নাটক সাজিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। অন্যদিকে সেনা দপ্তরকে খুশি করতে কাজও শুরু করে দিয়েছেন। অনেকদিন আটকে রাখার পর জেনারেল ওয়াকারের পছন্দ মতো রদবদল ও পদোন্নতিতে শেষ পর্যন্ত সায় দিয়েছেন অধ্যাপক। 31 আগস্ট প্রথমে মিত্রদের সাথে বৈঠক, তারপর ঘনিষ্ঠ উপদেষ্টাদের সাথে বৈঠক করে আপাতত পতন ঠেকাতে সেনা সদরের সাথে দূরত্ব কমানোর সিদ্ধান্ত নিয়েছেন অধ্যাপক ইউনূস। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। দেশ জুড়ে লাটে উঠেছে আইন শৃঙ্খলা, প্রকাশ্যে চলছে মব সন্ত্রাস। সরকার সমর্থকরাই বলছেন এর চেয়ে জঘন্য আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা আগে কখনো দেখেনি। এখন রাস্তায় বের হতে হলে তাদের যান হাতে নিয়ে বের হতে হচ্ছে। সরকার ও সরকারের বাইরের লোকজন মনে করে এর পেছনে মূল দায়ী হলো মব সন্ত্রাস, আর সরকারি সমর্থকরাই এই মব সন্ত্রাস করছে সরকারেরই আশকারায়। সবশেষ মব সন্ত্রাস ঠেকাতে গিয়ে 29 আগস্ট আইন শৃঙ্খলা বাহিনীর বেদম পিটুনিতে আহত হয় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ওই ঘটনায় আইএসপিআর থেকে বিবৃতি দিয়ে দাবি করা হয় মব ভায়োলেন্সের প্রতি সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন করতে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বল প্রয়োগ করেছে। কিন্তু একদিন পর সরকারের পক্ষ থেকে উল্টো দাবি করে বিবৃতি দেওয়া হয়। সরকারের দাবি নূরের উপর হামলা হয়েছে এবং সরকার এর শুধু প্রতিবাদ বা নিন্দাই জানায়নি, বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের ঘোষণা দিয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি ঘোলাটে হয়ে যায়। রাখাইন করিডোর সহ নানা ইস্যুতে সেনা সদরের সাথে যমুনার এমনিতেই দূরত্ব তৈরি হয়ে আছে। 29 আগস্টের পর থেকে সে দূরত্ব আরো বেড়েছে যোজন যোজন। বিশেষ করে সরকার সমর্থকরা সেনাবাহিনী ও সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে প্রকাশ্যে হুমকি ধামকি দেন এবং তাদের নিয়ে চরম আপত্তিকর মন্তব্য করেন। এরই মধ্যে একদিনের ব্যবধানে দেশের 3টি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি ভয়ঙ্কর রকম উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে চট্টগ্রামে সেনাবাহিনী সহায়তা ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে অসহায় হয়ে পড়ে অধ্যাপক ইউনূস ও তার প্রশাসন। অথচ 30 আগস্ট অধ্যাপক ইউনূস তার কিছু ঘনিষ্ঠ উপদেষ্টাকে সাথে নিয়ে বৈঠক করে সেনাবাহিনীর উদ্দেশ্যে চ্যালেঞ্জই ছুড়ে দিয়েছিলেন। বলেছিলেন যত বড় ক্ষমতাধরই হোক না কেন কেউ রেহাই পাবে না। পরদিন সেনাপ্রধান নজিরবিহীনভাবে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে বৈঠক করলে চারদিকে ফিসফাস শুরু হয়। বিশেষ করে যখন চট্টগ্রাম, রাজশাহী ও কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি মারাত্মক রকমের উত্তাল, তখন সেনাপ্রধান বৈঠক করছিলেন প্রধান বিচারপতির সাথে। এই বৈঠকের খবর গণমাধ্যমে প্রকাশিত হলেও সেনা দপ্তর থেকে সে খবর অস্বীকার করা হয়নি। সরকারের বিবৃতির ভাষা যে পছন্দ হয়নি সে বার্তাও সেনা দপ্তর থেকে যমুনায় পাঠানো হয়। অধ্যাপক ইউনূস ও তার মিত্ররা বুঝতে পারে পরিস্থিতি আওতার বাইরে চলে যাচ্ছে। সামাল দিতে সেই পুরনো আয়োজন 2 মিত্র আর বিএনপির সাথে বৈঠক। 2 মিত্রকে অধ্যাপক ইউনূস জানিয়েও দিয়েছেন তার সরকারের মেয়াদ ফুরিয়ে আসছে প্রায়। জাতীয় পার্টিকে নিষিদ্ধের নাটকটা পুরোটাই বুমেরাং হয়ে গেছে। 3 রাজনৈতিক দলের সাথে বৈঠক শেষে অধ্যাপক ইউনূস তার ঘনিষ্ঠ কয়েকজন উপদেষ্টার সাথে বৈঠক করেন। এরপর যোগাযোগ করা হয় সেনা সদরে। 1 সেপ্টেম্বর সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেলা 11টার পর যমুনায় গিয়ে অধ্যাপক ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। এরপর তিনি দেখা করেন রাষ্ট্রপতি ও প্রতিরক্ষা বাহিনীর সর্বাধিনায়ক মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে। সেনা দপ্তর থেকে বিবৃতি দিয়ে বৈঠকের কথা জানানো হয়। এমন খবরে একদিন আগে চাওর হওয়া ফিসফাস
আরো বাড়তে থাকে। সূত্রগুলো বলছে সেনাবাহিনীর পক্ষ থেকে মব সন্ত্রাস আর আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির চিত্র সরকার প্রধানের কাছে তুলে ধরা হয়েছে। মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা MSF এর প্রতিবেদনে বলা হয়েছে, গেল জুলাইয়ের চেয়ে অগস্টে আইন শৃঙ্খলা পরিস্থিতির অনেক অবনতি হয়েছে। বেড়েছে গণপিটুনিতে মানুষ হত্যা, সাথে যোগ হয়েছে সাংবাদিক হত্যা। এর পেছনে আছে সরকারি মব বাহিনী। পুলিশ সরকারের পছন্দ ও ডিরেকশন অনুযায়ী কারো কারো উপর চড়াও হলেও নিজেদের মিত্রদের মবের পক্ষে দাঁড়াচ্ছে সরকার। সেনাবাহিনী অ্যাকশন নিতে গেলে আগে সেনাবাহিনীর নামে বিষোদ্গার করত সরকারি মব বাহিনী, এখন সেখানে যোগ দিয়েছে স্বয়ং সরকারি। বিবৃতি দিয়ে সেনাবাহিনীকে দোষারোপ করা হচ্ছে। সেনা দপ্তর থেকে পাঠানো বিবৃতিতে দুটি বৈঠককে বলা হচ্ছে সৌজন্য সাক্ষাৎ হিসেবে। দাবি করা হয়েছে জেনারেল ওয়াকার 21 থেকে 28 আগস্ট পর্যন্ত চীন সফর করেছিলেন। সেই সফর সম্পর্কে রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টাকে অবহিত করতে তিনি যমুনা ও বঙ্গভবনে গিয়েছিলেন। তেমন হলে বৈঠকটি পূর্ব নির্ধারিত থাকার কথা ছিল, কিন্তু দুই দপ্তরের সূত্রগুলো বলছে সেনাপ্রধান গত 2 দিনে যে 3টি বৈঠক করেছেন তার কোনোটি পূর্ব নির্ধারিত ছিল না। অধ্যাপক ইউনূসের সাথে বৈঠকের আগের দিন সেনাপ্রধান তার দপ্তরে বাহিনীর জেনারেলদের সাথে বৈঠক করেছেন। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সন্ত্রাস, সরকারি মিত্রদের রাজনীতির নামে নানা নাটক, এইসব নিয়ে দেশের মানুষের মতো সেনা সদরও বিরক্ত। অধ্যাপক ইউনূসকে সে বার্তা দেওয়া হয়েছে, পরিস্থিতি ঠিক করতে 2 সপ্তাহ সময় পাবে অধ্যাপক ইউনূসের সরকার। এর মধ্যে 3টি কাজ করতে হবে। এক, মবের পক্ষে জয়গান না গেয়ে মব ভায়োলেন্সে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং মবের হাতে লাঞ্ছিত হয়ে যারা গ্রেপ্তার হয়েছেন তাদের মুক্তি দিতে হবে। দর্শক, সবশেষ গত 28 আগস্ট মঞ্চ 71 অনুষ্ঠানে মব সন্ত্রাস যারা চালিয়েছিল তাদেরকে গ্রেপ্তার না করে সরকার গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছে মুক্তিযোদ্ধা, শিক্ষক ও সাংবাদিকদেরকে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য সেনাবাহিনী যে জিরো টলারেন্স নীতির কথা বলেছে সেটাতেই সরকারকে সায় দিতে হবে। 2 নম্বর কাজটি হলো সেনা সদরের কাজে সরকার ও সরকারের কোনো উপদেষ্টা হস্তক্ষেপ করতে পারবে না। অনেকদিন ধরে আটকে ছিল সেনাবাহিনীতে পদোন্নতি ও বদলি। জেনারেল ওয়াকারের বৈঠকের পরই সে জট খুলে যায়। 1 সেপ্টেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ পদে রদবদল হয়েছে। 2 জন কর্মকর্তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। সেনাবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কমান্ডিং এরিয়া হিসেবে পরিচিত সাভারের এরিয়া কমান্ডার করা হয়েছে মেজর জেনারেল আসাদুল হককে। তৃতীয় যে কাজটি সরকারকে করতে হবে সেটিরও অ্যাকশন শুরু হয়ে গেছে, সেটি হলো সেনাবাহিনীর বিরুদ্ধে যারা ঘৃণা ছড়াচ্ছে সেসব সরকারি মিত্রদের বিরুদ্ধে সরকারকে ব্যবস্থা নিতে হবে। সেনাবাহিনীর বিরুদ্ধচারণ করে সরকারের পক্ষ থেকে আর বক্তব্য দেয়া যাবে না। বাহিনীর কোনো সদস্য অপরাধ করলে সেনা আইনে যেমন বিধান আছে সেভাবেই তার অপরাধের তদন্ত বিচার করতে হবে। দর্শক, প্রধান উপদেষ্টার সঙ্গে সেনা প্রধানের বৈঠক নিয়ে সরকারের ভাষ্য এবং আইএসপিআর যে আলাদা বিবৃতি দিয়েছে সে দুটো বিবৃতি একটু ক্রিটিক্যালি দেখলে 3টি শর্তের কথা আজ করা যাবে, পাওয়া যাবে সরকারের অবস্থান থেকে সরে আসার ইঙ্গিত। নূরের উপর লাঠিচার্জের ঘটনা নিয়ে 2 দিন আগে প্রধান উপদেষ্টার দপ্তর ক্ষোভ ঝেড়েছিল সেনাবাহিনীর উপর, কিন্তু 1 সেপ্টেম্বরের বিবৃতিতে এর কোনো ছোঁয়াই পাওয়া যায়নি, বরং সেনাবাহিনীর ভূমিকা নিয়ে রীতিমতো উচ্ছ্বসিত ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, বৈঠকে প্রধান উপদেষ্টা বর্তমান পরিস্থিতিতে বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। তিনি আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর ধারাবাহিক অবদানের জন্য কৃতজ্ঞতা জানান। অথচ 2 দিন আগে মব সন্ত্রাসীদের উপর বল প্রয়োগের কথা বলেছিল সেনাবাহিনী, আর সরকার বিবৃতি দিয়ে ওই বল প্রয়োগকে বলেছিল গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের উপর আঘাত। 2 দিন আগে ছিল যেটা প্রচ্ছন্ন হুমকি, সেটি এখন হয়ে গেল কৃতজ্ঞতা। প্রধান উপদেষ্টার কার্যালয়ের বিবৃতিতে কিছু বিস্ময়কর তথ্য রয়েছে। এতে বলা হয়, অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতা করবেন বলে প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেন জেনারেল ওয়াকারুজ্জামান। তিনি প্রধান উপদেষ্টাকে চারদিকে ছড়ানো গুজবে কান না দেওয়ার অনুরোধ জানান। প্রশ্ন হলো, সেই গুজবটি কি? আবার বিবৃতির এই ভাষা থেকে বোঝা যায় প্রধান উপদেষ্টা নিজেও গুজব নিয়ে অস্বস্তিতে ভুগছেন আর তাকে আশ্বস্ত করছেন সেনাপ্রধান। দর্শক, এমন অস্পষ্ট অস্থিরতার মাঝে আইএসপিআর দিয়েছে নতুন বিবৃতি। এতেও দেখা গেছে 2 দিন আগের মতো অনমনীয় কঠোর অবস্থান। রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের তথ্য দিয়ে বলা হয়, সেনাবাহিনী প্রধান আশ্বস্ত করেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে। অর্থাৎ মবের সন্ত্রাস ঠেকানোর দায়িত্ব থেকে পিছু হটবে না সেনাবাহিনী। সূত্রগুলো বলছে, মব নিয়ে বিদেশি চাপও বাড়ছে। মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স বৈঠক করেছেন প্রধান নির্বাচন কমিশনার নাসির উদ্দিনের সাথে।
সিএসি নিজেই জানিয়েছেন মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মব সন্ত্রাস নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে সিএসি যে জবাব দিয়েছেন তাতে বোঝা যায় সরকার মব সন্ত্রাস ঠেকানোর ক্ষেত্রে আশা ছেড়ে দিয়েছে। সিএসির অদ্ভুত জবাব, জাতীয় সংসদে ৩০০ আসনের নির্বাচন একসঙ্গে হবে, তখন এই ৩০০ জায়গাতেই মব ভাগ হয়ে যাবে। যারা মব সৃষ্টি করেন তারা নিজ নিজ এলাকায় চলে যাবেন। তখন কথা বলতে এসছি পর্দার অন্তরালে কি হচ্ছে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে গতকাল এবং আজকে বেশ কিছু আলোচিত ঘটনা ঘটেছে। এই আলোচিত ঘটনা ঘটবার প্রেক্ষিতে নানা রকম গুজব, নানা রকম প্রপাগান্ডা ছড়িয়ে পড়ছে। বিশেষ করে গুজবটা বেশি এই মুহূর্তে ছড়ছে কোথার থেকে? যারা সরকারে আছে তারা নয়, গুজবটা আসলে সরকারের বাইরে যারা আছে, এই সরকারের আগে যারা ছিল তাদের পক্ষ থেকেই, তাদেরই কতিপয় মানুষ গুজব ছড়াচ্ছে। গুজব ছড়িয়ে আসলে কি লাভ এটি আমিও বুঝি না। এমনও গুজব ছড়াচ্ছে যে ইতিমধ্যে ৬-৭ জন উপদেষ্টা পদত্যাগ করেছেন। এমনও গুজব ছড়ানো হচ্ছে যে ১ সেপ্টেম্বর থেকে দেশে জরুরি অবস্থা জারি হবে। এমনও গুজব শোনা যাচ্ছে যে ইউনূস পালিয়ে যাচ্ছে। না ভাই, এগুলো কোনো কিছুই সঠিক নয়। তবে পর্দার অন্তরালে অনেক ঘটনা ঘটছে এবং ইউনূস চলে যাবে, এতে কোনো মিথ্যে নেই। সরকারের মধ্যে একদম ভাঙচুর অবস্থা, ভেঙে পড়বে, যে কোনো মুহূর্তে বিল্ডিংটা ভেঙে পড়ে এরকম অবস্থা আছে। কিন্তু তাই বলে কেউ কেউ যে অতিরিক্ত বলছেন যে আজকেই সরকার বিদায় নেবে, ইউনূস চলে যাচ্ছে, কিংবা এগুলো কিচ্ছু না, এখনো পর্যন্ত নয়। তবে আয়োজন চলছে। আয়োজনটা কেমন আপনি দেখুন যে আজকে হাইকোর্ট প্রথমে ডাকসু নির্বাচন স্থগিত করলো। এরপরে চেম্বার আদালত এটিকে আবার বলে দিল যে নির্বাচন হতে কোনো বাধা নেই। এই ডাকসু নির্বাচন, রাকসু নির্বাচন, চাকসু নির্বাচন, জাকসু নির্বাচন, এগুলো আসলে জামাতের প্রেসক্রিপশনে। এগুলো করে একটা ব্যাপক গন্ডগোল লাগিয়ে দেওয়া, এবং গন্ডগোল লাগিয়ে দিয়ে প্রধান লক্ষ্য আছে যে একটা বিপ্লবী সরকার করা। আসলে জামাত এবং জামাতের সাথে যারা আছে তারা বিপ্লবী সরকার, দেশে একটা চূড়ান্ত আবার একটি গন্ডগোল বাঁধিয়ে দিয়ে একটা বিপ্লবী সরকার করা, সবকিছু বন্ধ করে দেবে, সবকিছু বাদ দিয়ে দেবে, সেনাবাহিনী, রাষ্ট্রপতি, সরকার সব বাদ দিয়ে কোন এক ময়দানে গিয়ে একটা সরকার গঠন হবে। আসলে চূড়ান্ত লক্ষ্য এটাই। সেই চূড়ান্ত লক্ষ্যটি যারা দেশের নীতি নির্ধারক তারা জানেন ইতিমধ্যে, এবং আন্তর্জাতিক বিশ্বের চাপ আছে, আন্তর্জাতিক সিগন্যাল ইতিমধ্যে চলে এসছে। যার দরুন আপনারা দুদিন ধরে খেয়াল করছেন, গতকালকে আজকে সেনাপ্রধানের তৎপরতা বেড়ে গেছে। সেনাপ্রধান বিভিন্ন জায়গায় কথা বলছেন, আলাপ করছেন, এবং ডাকসু নির্বাচনটা স্থগিত করাটার পেছনে যেটি কারণ সেটি হচ্ছে যে এই যে গন্ডগোল, যারা গন্ডগোল করতে চায়, যারা বিপ্লবী সরকারের জন্য দেশটাকে তৈরি করতে চায়, আবার একটা রক্তক্ষয়ী সংঘর্ষ করে এটি বন্ধ করা, এটি বন্ধ করাটাই মূলত ডাকসু নির্বাচন বন্ধ করা। ডাকসু নির্বাচন বন্ধ মানে সব ছাত্র সংসদ নির্বাচনই বন্ধ হয়ে যাবে। কিন্তু চেম্বার জজ আদালত আবার আর একটা রায় দিয়ে দিল। এখন দেখার বিষয়, এগুলো হতে গেলে, এগুলো হতে ধরলে খুব শীঘ্রই একটা 111 আসবে মাস্ট। কিন্তু নীতি নির্ধারক যারা, মূলত যারা নীতি নির্ধারক, তাদের মধ্যে আলাপটা এমনটা যে আপনারা জানেন যে আগামী 21শে অক্টোবর আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সংক্রান্ত আপিলের শুনানির দিন ধার্য করা আছে। খেয়াল করুন, ডাকসু নির্বাচনটি 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করা হয়েছিল। 21শে অক্টোবর এবং 30শে অক্টোবর। 21শে অক্টোবর কি কারণে এই রায়টা হয়ে যেতে পারে, এবং রায় হওয়ার ফলে সাথে সাথে তত্ত্বাবধায়ক ব্যবস্থা, আমাদের সংবিধানে যে তত্ত্বাবধায়ক ব্যবস্থাটা আছে সেটিও কার্যকর হতে পারে। সূত্রের খবর বলছে যে গতকাল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সাথে দেখা করবার কারণটা হচ্ছে যে রায় হবার সাথে সাথে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়ন করা। এটা এখনো পর্যন্ত আলোচনাধীন আছে আসলে কি হবে। আপনারা খেয়াল করেছেন যে গত শুনানির দিন, রিভিউ শুনানি লাস্ট যেদিন হলো, সেদিন প্রধান বিচারপতি একটি কথা কিন্তু জিজ্ঞেস করেছিলেন যে যদি রায় হয় তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে, তাহলে তত্ত্বাবধায়ক সরকার কবে থেকে কার্যকর হবে। এই সব কিছু এবং একই যোগসূত্রে বাধা। এখন জটিলতা আছে হচ্ছে যে অক্টোবরে যদি তত্ত্বাবধায়ক সরকারের রায় হয় কিংবা সংবিধানের তত্ত্বাবধায়ক সরকার আসে, তাহলে যারা, আমি বারবার বলি, আজকেই আর একটা ভিডিওতেও বলেছি, এর আগেও বলেছি যে এখনই যে যদি হয় অক্টোবরের মধ্যে, যদি হয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, যদি 21 তারিখে রায় হয়ে গেল, তার সপ্তাহখানেকের মধ্যে হয় তত্ত্বাবধায়ক সরকারটা গঠন করতে হয়, তাহলে কি হবে? তাহলে সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি 2 জনকে একজন যদি নিতে রাজি না হন,
বিচারপতি ওবায়দুল হাসান, তার আগে অবসর নিয়েছেন হাসান ফয়েজ সিদ্দিকী, তারা যদি রাজি না হন, বিচারপতি ওবায়দুল হাসান রাজি না হলে হবেন হাসান ফয়েজ সিদ্দিকী, হাসান ফয়েজ সিদ্দিকী যদি রাজি না হন তাহলে আপিল বিভাগের সর্বশেষ অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগের সর্বশেষ যারা অবসর নিয়েছেন তারাও যদি রাজি না হন তাহলে রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ করে একজন নিউট্রাল মানুষকে খুঁজবেন। সেক্ষেত্রেও যদি না পাওয়া যায় তাহলে চূড়ান্ত বিচারে রাষ্ট্রপতি দায়িত্ব নেন। এটি যদি অক্টোবরে করতে হয়, আরেকটি অক্টোবরের পরে নভেম্বর ডিসেম্বর, আর 2 মাস পরে যদি করেন তাহলে প্রধান উপদেষ্টা হবেন 27শে ডিসেম্বরের পরে যদি করেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। কিন্তু এই যে সৈয়দ রিফাত আহমেদ এই দায়িত্বে আসবেন কিনা কিংবা দায়িত্বটা নেবেন কিনা সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ সংশয় আছে। এই আলাপটা যখন আমি করতে আসি তখনই আমার মনে পড়ে যায় 2006 সালের প্রধান বিচারপতি কে এম হাসান, যে কে এম হাসানকে বিএনপি জামাত নিজেরা সাজিয়ে গুছিয়ে দায়িত্ব দিতে চেয়েছিল, এমনকি 2 বছর তার চাকরির বয়স বাড়িয়ে পর্যন্ত সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি কে এম হাসানকে করেছিল, কিন্তু কে এম হাসান তখন দায়িত্ব নেননি, যার কারণে 111 সরকার এসেছিল। আজকে এই যে গড়াইতে গড়াইতে অক্টোবর থেকে নভেম্বর ডিসেম্বর গড়াইতে যদি ডিসেম্বরের শেষ নাগাদ যায় তাহলে সৈয়দ রিফাত আহমেদকে, এখন যারা আছেন তারা সৈয়দ রিফাত আহমেদকেই পছন্দ করবেন যে সৈয়দ রিফাত আহমেদই প্রধান উপদেষ্টা হন। তিনি যদি দায়িত্ব না নেন ডিসেম্বরে গিয়েও সেই আবার ঘুরে ফিরে 111 সরকার। আর এখন যদি করতে হয় তাহলে আমাদের সংবিধানের আলোকে যে কাউকে নিতে হবে। চূড়ান্ত 5টা ধাপ আছে, 5টা ধাপের সর্বশেষ ধাপ হচ্ছে মহামান্য রাষ্ট্রপতি অতিরিক্ত দায়িত্ব হিসেবে নেন। কিন্তু সেটাকে বর্তমান যারা আছেন তারা মানবেন কিনা, সবকিছু মিলে আসলে আপনারা অনেকে বলছেন যে জরুরি অবস্থা জারি হলো বলে পদত্যাগ করল সরকারের অনেক উপদেষ্টা, পদত্যাগপত্র ইতিমধ্যে জমা দিয়েছেন, প্রধান উপদেষ্টা পালানোর পথ খুঁজছেন। সরকারের ভেতরে টালমাটাল অবস্থা আছে। এই টালমাটাল অবস্থাটাকেই দেশি বিদেশি ব্যবস্থাপনায় সামলানোর একটা চেষ্টা হচ্ছে। কিন্তু যারা বলছেন হঠাৎ করে আজকে কালকে হয়ে যাবে, আজকে কালকে হবে না, এমন কোন পরিস্থিতি যারা বলছেন আপনাদের উদ্দেশ্যেই বলি যে এমন কোন পরিস্থিতি আপনারা ক্রিয়েট করতে পারেননি যে আজকেই জরুরি অবস্থা জারি হতে হবে, আজকেই সরকারের 7 জন উপদেষ্টা পদত্যাগ করতে হবে, কিংবা আজকেই ডক্টর ইউনূস পালিয়ে যেতে হবে। না, দেশে অচল অবস্থা আছে, চারিদিকে ভঙ্গুর, চারিদিকে ভয়াবহ অবস্থা, বিশ্ববিদ্যালয়গুলোকে অগ্নিগিরি করে রাখা হয়েছে এবং সার্বিকভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভয়ানক, দেশের টান উত্তেজনা। কিন্তু এটা এখনই হবার মতো, এখনই ঘটনা ঘটবার মতো ঘটনা এখনো পর্যন্ত হয়নি। তবে একথাও বলে রাখা ভালো, এই যে ছাত্র সংসদ নির্বাচন প্রথমে হাইকোর্ট স্থগিত করলো, তারপরে চেম্বার জজ আদালত এটিকে আবার নির্বাচন হতে বাধা নেই এমন পর্যায়ে এলো, আবার কি হবে এটি বলা কঠিন এই মুহূর্তে। শেষ পর্যন্ত যদি ডাকসু নির্বাচন হয়, এই নির্বাচনগুলোকে কেন্দ্র করে সংবিধান বাদ, তার আগেই ডিসেম্বরে যাওয়া লাগবে না, এর মধ্যেই 111 সরকার আসবে। যদি এই পরিস্থিতি ক্রিয়েট হয়, আমি বলছি কিন্তু যদি প্রচন্ড সাংঘর্ষিক মার কাট, লাশ পড়ছে, রক্ত পড়ছে, এরকম পরিস্থিতির উদ্ভব হয় যদি আগামী 7-10 দিন 1 মাসের মধ্যে, তাহলে, আর যদি না হয় এইভাবেই যদি ঠান্ডা থাকে তাহলে অক্টোবর পর্যন্ত রায় পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবং অক্টোবর পর্যন্ত অপেক্ষা করেও সমাধান হবে কিনা সেটি এই মুহূর্তে বসে বলা কঠিন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে। কাজেই আজকে বা কালকে কিছু ঘটছে অন্তরালে এমন কোনো আভাস নেই। পরিস্থিতি দারুণ ঘোলাটে, বারবার বলছি, আবারও এই কথায় ফিরে আসছি, পরিস্থিতি নিদারুণ ঘোলাটে। কিন্তু ওই যে যারা বলছেন আজকে জরুরি অবস্থা জারি হচ্ছে, কালকেই সবাই পদত্যাগ করছেন, না, আপনারা কিছু করতে পারেননি এখনো পর্যন্ত। একটা কথা এখানে এই প্রসঙ্গে বলি যে আওয়ামী লীগের ভালো মন্দ মানুষ সবকিছু মিলেই তো আছে, গুজববাজও কিছু আছে তো, তাই না? গুজববাজদের জন্য, সবার জন্যই বলি যে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগের রাজনীতিতেও ফিরতে হবে। 2টো কারণে। আওয়ামী লীগের গত 1 বছরের কোনো কৃতকর্ম, কোনো কৃতিত্ব তা না, 2টো কি কারণ? ইতিমধ্যে যে বন্দোবস্তের মধ্যে আমরা ঢুকে গেছি, নতুন বন্দোবস্ত পুরোপুরি ফেল মেরেছে। আওয়ামী লীগ যে পরিমাণ যে ভালো ছিল, যতটুকু ভালো ছিল, এরা করেছে শতভাগ খারাপ এখনকার পরিস্থিতি। এই খারাপের কারণে প্রাকৃতিকভাবে চেঞ্জ হয়ে যাবে, আরেকটা চেঞ্জ হবে ভূ রাজনৈতিক কারণে। সেই জায়গা থেকে আওয়ামী লীগ ফিরবে
এখন আওয়ামী লীগের গঠনমূলক, আমি বারবার প্রত্যেকটা আলাপের জায়গায় বলবো যে আওয়ামী লীগের গঠনমূলক কাজ নিয়েই ফিরতে হবে, কারণ আমরা বারবার কি মার খাবো, বারবার কি মরবো। আবার এর সাথে এই কথাও বলতে হয় যে আওয়ামী লীগ গঠনমূলক হবে, অন্যরা কি অন্যদের হতে হবে না। আমি এর সাথে বলতে চাই যে সবাইকে স্বাগত জানাচ্ছি প্রবাস দর্শন নিয়মিত অনুষ্ঠান সমসাময়িক বাংলাদেশে। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়ে কথা বলতে চাই, ডক্টর ইউনূস সেভ এক্সিট নাকি নতুন রাজনৈতিক চাল, এ বিষয়ে কথা বলবো। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বাংলাদেশের বর্তমান অবস্থা, আজকেও একজন শ্রমিককে হত্যা করা হয়েছে, বিভিন্ন জায়গায় আরো অনেক মানুষ মারা গিয়েছেন, এবং সবচেয়ে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে প্রতিদিনই নানান বিষয় নিয়ে আমরা দেখতে পাচ্ছি পরিবর্তন হচ্ছে অনেক কিছুই। বিশেষ করে ডক্টর ইউনূস আমরা দেখলাম যে 7টি রাজনীতি দল, একটি হচ্ছে আপনার রাজনীতি দল কথা বলেন, এর আগে 3টি রাজনীতি দলের সাথে কথা বলেছিলেন, এবং এই বিষয়গুলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেকেই বলছেন ডক্টর ইউনূস কি আসলে সেফ এক্সিট খুঁজছেন। এবং আমরা দেখলাম যেসব রাজনীতি দলের সাথে ওনার কথা বলছেন, যে রাজনীতি দলগুলোর সাথে মোটামুটি জামাতে ইসলাম বা ইসলামী যে দলগুলো আছে তাদের সাথে কথা বলেন, যে বাম যে সংগঠনগুলো আছে, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বা সৎস অন্যান্য বাম দলের সাথে এখনো কথা বলেন নাই। আমরা এই বিষয়টা থেকে অনেকটা অবাক হয়েছি। এবং হেফাজতুল ইসলাম কিন্তু বাংলাদেশের কোনো পলিটিক্যাল দল না, তাদের সাথে কিন্তু হচ্ছে ডক্টর ইউনূস কথা বললেন। আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে এই বিষয়ে কথা বলবো। আজকে আমাদের অতিথি প্যানেলে আছেন বিএনপির কেন্দ্রীয় মন্ত্রী সদস্য সাবেক সাংসদ জান পান্নাপা, আমাদের সাথে আছেন রাজনীতি বিশ্লেষক জিয়া করিম ভাই, আমাদের সাথে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির অন্যতম সম্পাদক এবং ঢাকা উত্তরের নবনির্বাচিত সাধারণ সম্পাদক লুনানুর, এবং ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি লুনানুর। আপনাকে স্বাগত জানাচ্ছি, একটু আনমিট করেন প্লিজ, আপনাকে দিয়ে আমি শুরু করতে চাই। আমরা দেখলাম যে ডক্টর ইউনূস বৈঠক করেছেন সাথে, আমন্ত্রণ জানানো হয়েছিল কি একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে বামপন্থী দলকে সাথে কি কথা বলবেন কিনা, এই বিষয়ে কোনো তথ্য আছে কিনা, বা ডক্টর ইউনূস কি চাচ্ছেন, আপনাদেরকে কি মাইনাস করার একটা পরিকল্পনা রয়েছে কিনা, কি বলবেন? ধন্যবাদ শিল্পকদা আপনাকে এবং আমার সহ আলোচক যারা রয়েছেন তাদেরকে শ্রদ্ধা, দর্শকের শুভেচ্ছা। প্রথমত হচ্ছে ডক্টর ইউনূস সাহেব যে আমাদেরকে ডাকছেন না, এটা কিন্তু এখন আর নতুন কোনো বিষয় না। যে রাজনৈতিক পথ সে নিয়েছেন, যে পথ অবলম্বন করছেন রাষ্ট্র পরিচালনায়, সেখানে আসলে আমাদেরকে সহযোগী ভাবার আর কোনো সুযোগ নেই। সেই কারণেই আমরা আমাদেরকে ডাকছেন না বা যাচ্ছি না, এই বিষয়গুলো করছেন। উদ্ভূত পরিস্থিতি আমি এর আগেও দেখেছি, সে বিশেষ কয়েকটি রাজনৈতিক দলের সাথে কথা বলছে, এবং আমি একটু জানি না আমার বলা ঠিক হবে কিনা, আমার মনে হয় যে জামাত ইসলাম বা এনসিপির সাথে সে সিদ্ধান্ত নিয়ে আগ্রহ করে কথা বলছে, এবং বিএনপির সাথে সে কথা বলছে, বিএনপি বড় রাজনৈতিক দল, বাধ্য হবে পরিষ্কার করে সেখানে যে কাজ হচ্ছে। এবং ডক্টর ইউনূস সাহেব যে সকল সিদ্ধান্ত নিচ্ছে, আমরা খুব দৃঢ়তার সাথে সেই সকল ঐক্যমত কমিশনের কাজগুলো এবং ডক্টর ইউনূস সাহেবের করিডোর দেওয়া বলেন, বন্দরের বিষয় বলেন, এখানে জাতিসংঘের শান্তি কমিশনের অফিস দেওয়া বলেন, সবকিছু বিষয়ে আমরা খুব সুস্পষ্ট করে আমাদের বিরোধিতার কথা জানিয়ে দিয়েছি। সেই বিষয়গুলোতে বহাল থেকে সেই প্রক্রিয়ার মধ্যে তার পরবর্তীতে দেশের উদ্ভূত পরিস্থিতিতে কোনো আগের মতো প্রথম দিকে যেভাবে বলেছিলাম যে আমরা আসলে আন্তরিকভাবে সহযোগিতা করতে চাই, সেই জায়গায় সেটা ভাববার কোনো সুযোগ নেই। কাজে আমার মনে হয় যে এই প্রশ্নটা এখন 2 মাস আগেও যতটা প্রাসঙ্গিক ছিল বা 3 মাস আগেও যতটা প্রাসঙ্গিক ছিল, এই প্রশ্নটা এই সময় খুবই অপ্রয়োজনীয় এবং অমূলক। যে কমিউনিস্ট পার্টি এই মুহূর্তে বাম জোট ডক্টর ইউনূস সাহেবের রাষ্ট্র পরিচালনার যে প্রক্রিয়ার মধ্যে সে ঢুকেছে, তার সাথে আর কোনোভাবেই আমাদের সহযোগিতা করার কোনো সুযোগ নেই। আমাদের এখন একমাত্র দাবি অতি দ্রুত নির্বাচন দেওয়া, কি নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যাওয়া, এটাই হচ্ছে বিষয়। কিন্তু আমরা দেখলাম যে বিভিন্ন ভাবে দেশে সেনাবাহিনী একটি রাজনৈতিক হোক, নতুন রাজনৈতিক দল হোক, তার সাথে আমার মতাদর্শী দূরত্ব রয়েছে, বা তার রাজনীতি নিয়ে আমার প্রশ্ন আছে, তার উদ্দেশ্য নিয়ে আমার প্রশ্ন আছে। কিন্তু সেনাবাহিনী একটি রাজনৈতিক দলের প্রধানকে যেভাবে পিটালেন, যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলের অফিসের উপর হামলা করা হলো, যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে দোষর বলে বিভিন্ন রাজনৈতিক দলকে নানাভাবে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, কিন্তু অপরদিকে আবার জামাত ইসলাম, ছাত্র শিবির, তারা প্রকাশ্যে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, যারা তাদের গায়ে অপরাধের মানে সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে, যারা আমাদের দেশের বিরোধিতা করেছে, সেই সকল দলকে সে প্রকাশ্যে সহযোগিতা করছে, প্রকাশ্যে তাদেরকে সাপোর্ট করছে, সমর্থন করছে এবং তাদেরকে সাথে নিয়ে কাজ করছে। কিন্তু বাংলাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক দলগুলো, বিশেষ করে মুক্তিযুদ্ধের পক্ষে রাজনৈতিক দলগুলোকে নানাভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে, মুক্তিযোদ্ধাকে নানাভাবে হেনস্থার শিকার হতে হচ্ছে। এইখানে আমরা খুব সুস্পষ্টভাবে এই সময় খেয়াল করছি যে গত রেজিমের সাথে এই সময়ের ডক্টর ইউনূস সাহেবের এই যে সময়, এই সময়ের কোনো পার্থক্য নেই। বরং দিনের হিসাব যদি করেন, বরং মাত্রা যদি আপনি হিসাব করেন, তাহলে শেখ হাসিনার যে ফ্যাসিজম, সেই ফ্যাসিজমের কাছাকাছি বা তাকেও ছাড়িয়ে যাচ্ছে ডক্টর ইউনূসের এই সময়।
এই কারণ হচ্ছে যে সরাসরি তার কোনো রাজনৈতিক দল হয়তো নাই, সরাসরি সে হয়তো পুলিশ দ্বারা সবসময় মানুষকে আক্রান্ত করছে না, তার প্রশাসন দ্বারা হেনস্থা করছে না, তার প্রশাসন দ্বারা অনিরাপদ করে তুলছে না, কিন্তু যে সকল রাজনৈতিক দলের সাথে, যে সকল সংগঠনের সাথে তার সখ্যতা সুস্পষ্ট বোঝা যাচ্ছে, সেই সকল রাজনৈতিক দল দ্বারা বাংলাদেশের মানুষ যেভাবে মানে হেনস্থা হচ্ছে, যেভাবে আক্রান্ত হচ্ছে, এবং তারা যেভাবে আক্রমণাত্মক কর্মসূচিগুলো ঘোষণা করছে, হানাহানির দিকে যাচ্ছে, সরকারের এই বিষয়ে একদম কোনো দৃঢ়তা দূরের কথা, বরং আমরা দেখছি যে সরকারের একভাবে মৌন সম্মতি বা তাদের প্রতি সমর্থনের মনোভাব দেখা যাচ্ছে। সেই কারণে এবং মানুষের জীবন যে অনিরাপদ হয়ে যাচ্ছে। আপনারা দেখেন আজকে নীলফামারীতে উত্তরে এপিজেডে বেতন পাচ্ছে না, সেই দাবিতে আন্দোলন হচ্ছে, সেখানে শ্রমিক মারা যাচ্ছে, এবং শ্রমিককে যে হত্যা করা হচ্ছে, এই মালিকের বিরুদ্ধে কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এর আগেও গাজীপুরে দেখেছেন যে বেতনের দাবিতে আন্দোলন, চাকরি নিশ্চয়তার দাবিতে আন্দোলন করেছিল, তাকে পিটিয়ে চোর সন্দেহে কিভাবে পিটিয়ে হত্যা করা হয়েছিল। এই যে বিষয়গুলো ঘটছে, এবং ধর্মীয় উগ্রবাদ, মৌলবাদী গোষ্ঠী যেভাবে নানা জায়গায় হামলা করছে, এই মাজার পুড়িয়ে দিচ্ছে, এই গ্রন্থাগার পুড়িয়ে দিচ্ছে, নারীর উপরে হামলা করছে, সরকারের কিন্তু এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নিচ্ছে না, কার্যকর কোনো ব্যবস্থাই নিচ্ছে না। আওয়ামী লীগের বিচার করা নিয়ে তারা ব্যস্ত আছে, খুবই মানে এটা যৌক্তিক এবং এটা করাই উচিত, এটা জনগণের এই মুহূর্তে প্রত্যাশা। কিন্তু তার বাইরে যে ঘটনাগুলো ঘটছে, আপনারা দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন জামাত শিবিরের প্রার্থী, সে অদম্য অপরাজয় ৭১, অদম্য ২৪-এর যে প্যানেল, সেই প্যানেলের একজন প্রার্থীকে গণধর্ষণের কর্মসূচি ঘোষণা করছে, এবং সেই কর্মসূচি ঘোষণা করে প্রকাশ্যে সে ক্যাম্পেইন করতে পারছে আর কি। এই যে ঘটনাগুলো ঘটছে দেশে, এই ঘটনাগুলো খুবই অপ্রত্যাশিত, এবং এই ঘটনার সাথে শেখ হাসিনা সরকারের সময় ছাত্রলীগের ধর্ষণকারীদের বিরুদ্ধে আমাদেরকে আন্দোলন করতে হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে আন্দোলন করতে হচ্ছে, আবার এখন সেই জামাত ইসলাম ৭১ যারা ধর্ষণকারী, নারী ধর্ষণকারী, যুদ্ধাপরাধী, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে। তখন শেখ হাসিনার মতো ছাত্রলীগ সারা দেশে এটা করেছে, এখন ডক্টর ইউনূস খুব সুস্পষ্ট করে ওইটাকে প্রশ্রয় দিচ্ছে। তো এই যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো তো আসলে এই ঘটনাগুলোর রিপিটেশনের জন্য, এই রিপিট বাংলাদেশের জন্য, পুরনো বাংলাদেশকে বহাল রাখার জন্য কিন্তু ২৪-এর গণঅভ্যুত্থানে এতগুলো মানুষ জীবন দেয়নি, কিন্তু আলটিমেটলি কিন্তু সেটাই হচ্ছে, রিপিটেশন হচ্ছে, কোথাও কোথাও এক্সট্রিমও হচ্ছে। সেই জায়গায় আমরা মনে করি যে এই মুহূর্তে এই যে তদারকি মানে অন্তর্বর্তীকালীন যে সরকার রয়েছে, সেই সরকারকে আমরা শুরুতে যে সহযোগিতার কথাটা বলেছিলাম, যে আমরা সর্বাত্মকভাবে একটা উদ্ভূত পরিস্থিতিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, যদিও তার প্রথম দিনের গঠন নিয়ে আমাদের প্রশ্ন ছিল, হেফাজতে ইসলামের প্রতিনিধিকে সম্পৃক্ত করা, সেনাপ্রধানের জামাত ইসলামের সাথে বৈঠক করা, এই যে ঘটনাগুলো ছিল আমরা তখনই প্রশ্ন করেছিলাম, কিন্তু আমাদের দিক থেকে আমরা একটা আন্তরিকতার বার্তা দিয়েছিলাম। কিন্তু আজকে এই সময় এসে এই ইউনূস রেজিমের যে সরকার, তার যে আচরণ, সেটাও আসলে ফেসিবাদে পরিণত হয়েছে। মানুষের প্রতি প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, কোথাও না কোথাও মানুষের লাশ পাওয়া যাচ্ছে। তাহলে সরকারের কাজ কি আসলে? কেন সে কন্ট্রোল করতে পারছে না? এই যে প্রতিদিন মানুষ মরছে, অস্ত্রে মারা যাচ্ছে, অস্ত্রগুলো কেন সে উদ্ধার করতে পারছে না? তার তো রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা নাই, তার তো এই বিষয়গুলো নাই যে তার দলকে সে নিয়ন্ত্রণ করতে পারছে না, সে প্রশাসনের মাধ্যমে করবে, কিন্তু সে করতে পারছে না। সে করতে পারছে না মানে হচ্ছে সে করছে না, সে এই দিকে তার মনোযোগী নেই। তার মনোযোগ হচ্ছে মূলত আসলে সাম্রাজ্যবাদের বিভিন্ন কর্মসূচিকে বাংলাদেশে বাস্তবায়ন করে সাম্রাজ্যবাদের একটা ঘাঁটিতে বাংলাদেশে পরিণত করা। এটা আমাদের জন্য রসনীয় সংকেত। আমরা মনে করছি বাংলাদেশের মানুষের হয়তো আবার সেই ২৪-এর গণঅভ্যুত্থানের মতো রাস্তায় নামতে হবে আর কি, এই পথটা বেছে নিতে হবে। আমরা বলতে চাই যে একটা প্রশ্ন থাকে, দর্শকরা সেই প্রশ্নটা করছেন যে আমি দেখলাম যে মুক্তিযোদ্ধাদেরকে যেভাবে হেনস্থা করা হলো, লতিফ সিদ্দিকী সহ, এখানে কিন্তু আওয়ামী লীগ করেন না। লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ ২০১৪ সালে বহিষ্কার হয়েছেন, বা বাকি অনেকেই আছেন যারা আওয়ামী লীগ করে না কিন্তু বীর মুক্তিযোদ্ধা। আমি যতটুকু জানি আপনি একজন মুক্তিযোদ্ধার সন্তান, এইভাবে মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা হলো, কিন্তু বাংলাদেশের কমিউনিস্ট পার্টি আমরা দেখলাম না, হয়তো বিবৃতি দিয়েছে, মানে এর প্রতিবাদে কিছুটা রাজপথে নামা, প্রতিবাদে কিছু করা, বা বামপন্থীরা অনেকটা যেমন নীরব হয়ে যাওয়া, আর এদেরকে মারছে, আমাদের তো বেঁচে গেলাম, একদিন তো আপনাদেরকে ধরবে, কমিউনিস্ট পার্টিকে ধরবে না, কি বলবো? সেটা হচ্ছে আমরা আপনি খুব ডেফিনেটলি বলেছেন, আমাদের কোনো কর্মসূচি ছিল না ওই দিন। কারণ আপনি জানেন, হয়তো আপনি একটু আগে বলেছেন যে আমাদের একটা সাংগঠনিক কর্মসূচি চলছে সারা দেশ ব্যাপী। আমাদের কংগ্রেস এই মাসের ২১, ২২, ২৩ তারিখ আমরা খুবই সঠিক প্রক্রিয়ায় চেষ্টা করি আর কি, যে সময় মতো গণতান্ত্রিকভাবে আমাদের এই কংগ্রেস অনুষ্ঠিত করতে। এবং কংগ্রেস শুরুর আগে আমাদের তৃণমূল পর্যায় থেকে একদম আমাদের শাখা থেকে শুরু করে ওয়ার্ড, তারপরে থানা, জেলা পর্যন্ত আমরা সাংগঠনিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে এগোই। আমাদের সারা দেশব্যাপী গত শুক্র শনি প্রায় ৩৫টা জেলায় আমাদের কর্মসূচি ছিল। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সকলে ঢাকার বাইরে ছিলেন, আমরাও। আমার ঢাকা উত্তরেরও সম্মেলন ছিল শুক্র শনি। ৩২টা জেলায় আমাদের একই দিনে মানে সম্মেলন ছিল, যেহেতু সময় অল্প এই কারণে আর কি। তো সেই কারণে কেন্দ্রীয়ভাবে আমাদের কর্মসূচি পালন করা হয়নি, কিন্তু আমরা সাথে সাথে প্রতিবাদ করেছি। এবং একদিন আমরা মিছিল করিনি বা প্রকাশ্যে প্রতিবাদ করিনি, তার মানে কিন্তু বিষয়টা এটা না যে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের হেনস্থা করা হবে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে, আর কমিউনিস্ট পার্টি এটা নিজের মনে করবে না বা নিজের মনে না করলেও প্রতিবাদ করবে না, এই আশ্বাসটুকু আমি আপনাদেরকে দিতে চাই। আমরা আসলে ঢাকায় কর্মরত, একটা প্রশ্ন আর একটা জিনিস আপনার একটু মাথায়
না না, একটা প্রশ্ন জি, বলুন, জি। এই মানে আপনাদের কমিউনিস্ট পার্টির কংগ্রেস, কমিউনিস্ট পার্টির সম্মেলন, কমিউনিস্ট পার্টির সাংগঠনিক, এটা কি এখন খুব প্রয়োজন ছিল? বাংলাদেশটা যেভাবে অনেকেই বলছেন বাংলাদেশটা পাকিস্তান হয়ে যাচ্ছে, এখন একটা যুদ্ধকালীন সময় অনেকেই বলছেন বাংলাদেশটা রক্ষার, বাংলাদেশ অস্তিত্ব রক্ষা, সেটা কি কংগ্রেস খুবই ইম্পর্টেন্ট? থ্যাংক ইউ। অনেক ওনারা রয়েছেন আলোচকরা, আমি জানি না, আমার জন্য তো খুবই ভালো হয় এবং আমি খুবই খুশি যে আমার পার্টির একটা বক্তব্য আপনি সামনে আনতে দিয়েছেন। আমরা খুব সুস্পষ্টভাবে মনে করি 90-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের মানে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচারী এরশাদ সরকার পতন হওয়ার পরে দেশে একটা নতুন রাজনৈতিক পরিবর্তন শুরু হয়েছিল, গণতন্ত্রের ধারা। আপনার মনে সেই গণতান্ত্রিক ধারায় আমাদের নতুন রাজনৈতিক মানে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং পর্যবেক্ষণটা আমাদের পার্টির কমিটির সামনে তুলে ধরা দরকার ছিল। এই মুহূর্তেও আমাদের যদিও কংগ্রেসটা ফেব্রুয়ারিতে হওয়ার কথা ছিল, যদি ইলেকশন হয়, আমরা চাই ইলেকশন হোক এবং আমরা সেভাবেই প্রস্তুতি নিতে যাচ্ছি সেই বিবেচনায়, এবং 24-এর গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনের পরে বাংলাদেশের আবার একটা নতুন রাজনৈতিক প্রেক্ষাপট তৈরি হয়েছে। সেটা হচ্ছে দুটো বিষয়। এক হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে বৈষম্যের আহ্বান নিয়ে বাংলাদেশের মানুষকে যে একত্রিত করেছে, বাংলাদেশের মানুষ রাস্তায় নেমেছে, এই জায়গাটাকে আমরা খুব পজিটিভলি দেখতে চাই, কারণ আমাদের লড়াইটা বৈষম্য বিরোধী লড়াই, যেটা আমাদের আদর্শিক লড়াই এটা। সেকেন্ডলি আরেকটা ফেজ হচ্ছে এটা, এই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশে উগ্র ডানপন্থী সাম্প্রদায়িক শক্তির একটা উত্থান ঘটেছে। তার মানে একটা নতুন রাজনৈতিক উগ্র ডানপন্থী সাম্প্রদায়িক শক্তি কিন্তু বাংলাদেশে ছিল এবং সুস্পষ্ট করে শেখ হাসিনা সরকারের মদতে ছিল, তাদের প্রকাশ্যে মদতে ছিল, পৃষ্ঠপোষকতায় ছিল। কিন্তু প্রকাশ্যে এই যে উত্থানটা ঘটেছে, সেইটার কারণে একটা নতুন রাজনৈতিক প্রেক্ষিত তৈরি হয়েছে। নতুন রাজনৈতিক প্রেক্ষিতে আমাদের নতুন রণকৌশল, নতুন রাজনৈতিক প্রস্তাব নিয়ে জনগণের কাছে যাওয়া উচিত বলে মনে করি। সেই কারণে আমরা কংগ্রেসে মিলিত হচ্ছি এবং এটা আমাদের পুরোই সাংগঠনিক সেশন, আমাদের পলিটিক্যাল সেশন। এটা এখন কিন্তু এটা গণতান্ত্রিক ভাবে করতে হলে আমাদের তৃণমূল থেকে এই বিষয়টা করতে হবে, সেই কারণে আমরা করে আসছি। এটা একটা বিষয়। আর কিন্তু মুক্তিযুদ্ধের কথাটা আমি একটু বলি। একজন মুক্তিযোদ্ধার উপরে হামলা হয়েছে, একজন মুক্তিযোদ্ধার উপরে হামলা হয়েছে, মানে সেখানে আমার পার্টির কোনো মুক্তিযোদ্ধা ছিল না, বা আমরা ছিলাম না, ন্যাপ ছাত্র ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি, গেরিলা বাহিনীর কোনো মুক্তিযোদ্ধা ছিল না বলে কমিউনিস্ট পার্টি মনে করবে যে ওটা আমার উপরে হামলা না, এটা সঠিক বিবেচনা না। মুক্তিযুদ্ধের চেতনার কোনো উপাদানের উপরে, সেটা রাষ্ট্রকে সাম্প্রদায়িকীকরণ করা, সেটা রাষ্ট্রকে বৈষম্যমূলক করা, সেটা রাষ্ট্রকে দুর্নীতিপরায়ণ করা, সেটা মানুষের ভোটাধিকার হরণ করা, যে কোনো মুক্তিযুদ্ধের চেতনার যে কোনো উপাদানের উপরে এবং শারীরিকভাবে কোনো মুক্তিযোদ্ধার উপরে, এমনকি মুক্তিযুদ্ধের কোটাকে অপব্যবহার করে মানে যেভাবে যে দুর্নীতি করা হয়েছে, সেটাকেও আমরা মুক্তিযুদ্ধের বিরোধী চেতনা মনে করি। এবং সশরীরে যে কোনো মুক্তিযুদ্ধের আমলে, সেটা আওয়ামী লীগের সময় শামীম ওসমান করেছে, আমরা শাহবাগে দাঁড়িয়েছি, সেটা জাতীয় সংগীতের বিরুদ্ধে যখন মানে রাজাকার গোলাম আজমের ছেলে কথা বলেছে, আমরা সেই বাংলাদেশে প্রথম দাঁড়িয়েছি, কোনো রাজনৈতিক দল দাঁড়ায়নি। এবং রিপোর্টার্স ইউনিটিতে যে ওই দিন ঘটনা ঘটেছে, আমাদের পার্টির সাধারণ সম্পাদক খুলনায় থাকা অবস্থায় সাথে সাথে কিন্তু এটা বিবৃতি দিয়ে সে এটা প্রতিবাদ করেছে। এবং আমরা এই জায়গায় দয়া করে আমাদেরকে প্রশ্নবিদ্ধ করে জাতিকে বিভ্রান্ত করবেন না। আমাদের একমাত্র এবং প্রধান বিষয় হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তোলা। সেটা কোনোদিন আওয়ামী লীগ করে নাই। 54 বছরে বাংলাদেশ 75 আগের বিষয়টি আমি অন্যভাবে বিশ্লেষণ করতে চাই। 75 পরবর্তী বাংলাদেশের কোন সরকার ন্যূনতম সেই চেতনাকে বহন করে বাংলাদেশকে প্রতিষ্ঠিত করতে চায় নাই, যার কারণে আমাদের রাজপথেই থাকতে হয়েছে। ধন্যবাদ ধন্যবাদ নূর। আসলে দর্শকদের প্রশ্ন আমরা তুলে ধরতে হয় এবং প্রশ্নগুলো আমরা জানতে মানে জনগণের জানাতে হয়। অবশ্যই। আমি যাবো, আমাদের সাথে আছেন জিয়া করিম, রাজনীতি বিশ্লেষক, মানবীয় সংগঠন প্রকৌশলী। জিয়া করিমকে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে সংযুক্ত করলাম আজকে, কারণ হচ্ছে আমাদের সাথে ফরিদ ভাই টাকা কথা, ফরিদ ভাই এর আগের প্রোগ্রামে আমরা পরিবর্তন করেছিলাম। জিয়া ভাই, যেহেতু আপনি আওয়ামী লীগ বুদ্ধিজীবী, আমি বলবো ক্লিয়ার বলবো, জনগণের অনেক কিছু আশা করে আপনার কাছে। একটা প্রশ্ন, আমি আগের লাইভে বারবার এই প্রশ্নগুলো আসছিল, আমরা দেখেছি যে আপনার প্রশ্ন হচ্ছে যে হাসান মাহমুদ, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্পাদক ছিলেন, হাসান মাহমুদের ব্যাপারে এই প্রশ্নটা করতে হচ্ছে। আমাদের আসাদ নূর একটা ভিডিও করেছেন, যে ভিডিওটা ভাইরাল হয়ে গেছে, যে একজন ভিক্ষুকে বাংলাদেশে বিতাড়িত করা হয়েছে, উনার সম্পদ দখল করা হয়েছে এবং মানে অমানবিক জীবন করছেন এখন এই বুদ্ধ ভিক্ষুক। এর আগে করেছিলেন কুমিল্লার আওয়ামী লীগের সভাপতি বাহার সাহেবকে নিয়ে, এবং সেই নিয়ে কিন্তু কলকাতা সহ বিভিন্ন জায়গায় প্রতিবাদ উঠছে, মিছিল উঠছে। আমার প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনি আওয়ামী লীগ বুদ্ধিজীবী, আওয়ামী লীগ নিয়ে আপনি লেখালেখি করেন, কথা বলেন, প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ যদি আবার ফিরতে হয়, এদেরকে কি বহিষ্কার বা এতদিন কোনো অ্যাকশনে যাবে বা এদের বিরুদ্ধে কিছু করবে, এই বিষয়ে কি বলবেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন এবং দেখবেন, এবং আমার দুজন সহ আলোচক। আপনার ন্যারেটিভটা একটু চেঞ্জ করা উচিত। আমি বঙ্গবন্ধুর কথা বলি, আমি মুক্তিযুদ্ধের কথা বলি, আমি 71-এর কথা বলি, সেটা আমার বিশ্বাস। আমি গত একটি অনুষ্ঠানে আপনার সামনে এখানেই বলেছিলাম, হাবিব ভাই ছিল, আমি বঙ্গবন্ধুর বাংলাদেশ বলি, ভাসানীর বাংলাদেশ বলি, আমি তাজউদ্দিনের বাংলাদেশ বলি, সিআর দত্তের বাংলাদেশ বলি, জিয়াউর রহমানের বাংলাদেশ বলি। এটা নিজামী গোলাম আজমের বাংলাদেশ না, এমএজি উসমানীর বাংলাদেশ বলতে পারেন, অল মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ, এটা কারণ না। এই ন্যারেটিভটা ঠিক না। এখন আপনি যেটা বললেন, যদি আওয়ামী লীগের রাজনীতি তার নীতি নির্ধারকগণ নির্ধারণ করবেন তারা কিভাবে চালাবেন, এবং বড় বড় সংগঠনগুলি সবারই নীতি নির্ধারক আছেন। আমার যে ভাষ্য সেটা হচ্ছে আমার সম্পূর্ণ ব্যক্তিগত, আমি কোনো রাজনৈতিক দলের
সদস্য না, এটা আমার নিজস্ব অভিমত। আমি যদি দেখি যে যারা সংগঠন বিরোধী কাজ করবে, যে সে সংগঠন, যে সংগঠনে হোক, সেটা কমিউনিস্ট পার্টি হোক বা বিএনপি হোক বা অন্য যে কোনো সংগঠন হোক, তাদের সংগঠনের কিছু নীতিমালা আছে, এই নীতিমালার বাইরে যদি কেউ কাজ করে তাদের সংগঠনে রাখা উচিত না বলে আমি মনে করি। সেই ক্ষেত্রে হাসান মাহমুদ যে কাজগুলি যদি করে থাকেন, অবশ্যই তার বিরুদ্ধে পার্টি অ্যাকশন নেওয়া উচিত। হাসান মাহমুদের বিরুদ্ধে অভিযোগ এর বাইরেও আছে আমার জানা মতে। একসময় ছাত্র ইউনিয়ন করতেন, সর্দার রুহিন হোসেন প্রিন্স ওনাকে চিনেন, কুয়েট ছাত্রলীগে ছিল, বাড়ি একেবারে পাটগাতিতে, ও একটা লেখা লিখেছিল, তার বিরুদ্ধে অ্যাকশনে যায় এই হাসান মাহমুদ গ্যাং। তো সে বারবারই এইগুলি করেছে, যে স্বাধীনতার পক্ষে বললেই যদি অপরাধ হয়ে যায় এবং তার জন্য তাকে বিভাগীয় তদন্তের ভিতরে ফেলা হয়, এবং এইগুলি আছে, অনেক ঘটনাই আছে যেগুলি যদি আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে, যেটা উনি বলছিলেন যে লুনা আপা, যে একজন মুক্তিযোদ্ধাকে মারলে যদি আমার না লাগে তাহলে বুঝতে হবে যে আমি মুক্তিযুদ্ধের পক্ষের কিনা। বঙ্গবন্ধুর মাথায় যখন পেশাব করা হলো তখন বোঝা উচিত ছিল যে এইটা সমগ্র মুক্তিযোদ্ধাদের মাথায় চপটাঘাত। এখন যদি আমি না বলি যে আমি এক বাঁচা বেঁচে গেছি, আমার বাবাকে মারছে, আমি পিছন দিয়ে পালিয়ে এসেছি, তাহলে তো কিছু বলার নেই। এখন মুক্তিযোদ্ধাদের, আমি সবসময় বলি, মুক্তিযোদ্ধাদের এক প্ল্যাটফর্মে একই জায়গায় এসে দাঁড়িয়ে কথা বলতে হবে। নাহলে দেখেন ফজলু ভাই মুক্তিযোদ্ধার কথা বলে, কয়েকজন টোকাই যে 7-8 জন, বিএনপি তাকে বিএনপি তার প্রাথমিক সদস্য পদ স্থগিত করলে 3 মাসের জন্য। সেটার পেছনেও একটা কারণ আছে। কারণ হচ্ছে যে এই 3 মাস পরে এই ফজলু ভাই আসবে আবার মুক্তিযুদ্ধের জন্য, মুক্তিযোদ্ধারা যেন বিএনপির দিকে থাকে। এখন মুক্তিযোদ্ধাদের ডিসিশন নিতে হবে তারা কোন দিকে যাবে, তারা কোথায় যেয়ে দাঁড়াবে। এখন যদি বিএনপির বলে দেওয়া উচিত, কয়েকদিন আগে এম এ আজিজ, যিনি বিএনপি পন্থী রাজনীতি করেন, সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, উনি বলেছেন বিএনপি সরাসরি কেন বলেন আমরা মুক্তিযুদ্ধের পক্ষে নেই, তাহলে আমরা কোথায় দাঁড়াবো, তাহলে আমরা অন্য জায়গায় যাই। এই দায়িত্ব যে দল করে তার দায়িত্ব। আমার কথা হচ্ছে, যখন বঙ্গবন্ধুর বাড়ি গুড়িয়ে দেওয়া হলো, ভেঙে দেওয়া হলো, তখন তাদের বোঝা উচিত ছিল, অথবা মুক্তিযুদ্ধ জাদুঘর যখন পুড়িয়ে দেওয়া হলো তখন প্রতিবাদ আসেনি। এই প্রতিবাদগুলি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি থেকে আসা ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে এই ইউনূস সরকারের সঙ্গেই আছে মুক্তিযুদ্ধের অনেকে। দেবপ্রিয় ভট্টাচার্য এখন একসময় ছাত্র ইউনিয়নের, কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন, ছাত্র ইউনিয়ন করতেন, উনি আছেন ফরাদ মাঝার, বাম রাজনীতিবিদ। আবার একসময় জাসদ ছাত্রলীগের নেতা ছিলেন আদিলুর রহমান খান শুভ্র, আছেন আপনার এই আসিফ নজরুলরা, যারা ভুয়া লোক, যাদের ভিতরে মুক্তিযুদ্ধের শুধু কথা বলেন কিন্তু কাজে নেই। আছে মান্না সাহেব। আপনি দেখেন, আপনি যেটা বলছিলেন, ইউনূস সাহেব ডাকছেন, যেসব পার্টিগুলিকে ডেকেছেন তাদের রাজনৈতিক, তাদের সেক্রেটারি, আপনি যে প্রেসিডেন্ট নাম বলেন, উনি ডেকেছিলেন এবি পার্টির কয়জন সমর্থক আছে, ডেকেছিলেন নাগরিক ঐক্য মান্না সাহেবের সেক্রেটারির নাম কি কেউ বলতে পারবেন? ডেকেছিলেন গণসংহতি আন্দোলন, তার প্রেসিডেন্ট সেক্রেটারিকে। গণ অধিকার পরিষদ প্রেসিডেন্ট সেক্রেটারি জানেন তার কোন? এলডিপি, ইসলামী আন্দোলন, জাতীয় ফ্রন্ট, হেফাজতে ইসলাম। তো এরা সবই তো কেউই স্বাধীনতার পক্ষে না। আপনার মনে থাকার কথা যে 11 সময় মান্না সাহেব তো ওই সংস্কারবাদী ছিলেন, ইউনূসকে দল করার জন্যই, গঠন করার জন্য সহযোগিতা করেছিলেন। যে এখন আপনি তাদের কাছে কি আশা করবেন? তারা তো পেছনের দরজা দিয়ে যদি কেউ ক্ষমতায় যেতে চায়, তাকে তার সবসময় স্বপ্ন থাকে পেছনের দরজা, তারা পেছনের দরজাই সবসময় খুঁজে। আপনি যদি দেখেন যে এই আপনার যেখান থেকে উনি কয়েকদিন আগে চিটাগাঙে যে ঘটনা, যে গ্রাম থেকে ইউনূস সাহেব ওনার গ্রামীণ শুরু করেছিলেন, সেই গ্রাম পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, কোনো কথা তো বলেননি। আপনার দেবপ্রিয় ভট্টাচার্যের লিস্ট অনুযায়ী 28 লক্ষ মানুষ নতুন করে বেকার হয়েছে, আমরা প্রতিবাদ করে দিয়েছি? নতুন করে কতগুলি ফ্যাক্টরি, কতগুলো গার্মেন্ট শিল্প বন্ধ হয়ে গেল, আমরা তো এটার সংস্কারের কথা বলি না কখনো, এইগুলির কথা বলি না, কিন্তু প্রতিদিন মানুষ মারা যাচ্ছে। প্রথমেই তো আপনার মনে থাকা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোফাজ্জলকে ডেকে নিয়ে হত্যা করা হলো, তার বিচার তো হয়নি। উনি ছবি আঁকেন, কিন্তু ছবির ভেতরে যে আরো কিছু ছবি অ্যাড হওয়ার কথা, ওটার কথা তো বলে না। অথবা মোল্লা মাসুদকে যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হতো, অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হত্যা করা হলো, প্রতিদিনই তো হত্যা আর লাশ নদীর ভিতরে লাশ ভেসে আসছে। এই লাশের হিসাবকে ফ্যাসিবাদ যদি বলেন, ফ্যাসিবাদ, ইউনূস ইজ এ ফ্যাসিস্ট, সবচেয়ে বড় ফ্যাসিস্ট হচ্ছে ইউনূস সাহেব। ওনার মতো ফ্যাসিস্ট পৃথিবীতে আর নাই বোধহয়। এই যদি বলেন যে উনি নোবেল পুরস্কার, ওই রকম নোবেল বিজয়, উনি তো ইকোনমিক্সটা নোবেল পাননি, উনি পেয়েছিলেন শান্তিতে নোবেল, রাইট? শান্তিতে নোবেল, ওনার কি শান্তি সৃষ্টি করছে এটা আমার জানা নেই, তবে ওই রকম আরো 6 জন এখন জেলে আছে, তার ভিতরে অং সান সু কিও আছে। তো সেইটা জনগণকে বুঝতে হবে, জনগণ মাথায় নাম বেসবে। আরেকটা বারবার বলে, আওয়ামী লীগের যদি কিছু লোক অপরাধ করে থাকে, সেই দায়ভার পুরো আওয়ামী লীগের সবার, তা না। আওয়ামী লীগের গতদিনও আমি রবিন ফারানা অন্যদের কথা শুনছিলাম যে হ্যাঁ, তাদের ইভেন মাহমুদুর রহমান মান্না বলছেন আওয়ামী লীগের তো ভোট 40% আসছে, তারা তো ইলেকশনে আসলে তারা জিতে যাবে। তাহলে এত নির্বাচনকে ভয় পান কেন? আপনি জনগণকে ভোট দিতে গেলে সবার ইনক্লুসিভ নির্বাচন করতে হবে। সেইখানে আওয়ামী লীগ নির্বাচন করবে, আওয়ামী লীগের যারা অপরাধী যদি করে থাকে তার বিচার করেন, কোনো অসুবিধা নেই। কিন্তু যারা অপরাধ করেনি,
যারা রাজনীতি করে, যারা অপরাধ করেনি, যারা এই 17 বছরে বা 18 বছরে যেটাই বলেন যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, সে তখন থেকে কোনো কিছু নেয়নি, তাহলে তার বিচার করবেন। কারণ এখন যদি আমি হিসাব দিতে যাই তাহলে তো অনেকেই এটা সুবিধা ভোগ ছিল। বেগম জিয়ার উপদেষ্টা আছে এই টুকু, উনি ইকবাল মাহমুদ টুকু, ওনার তো আপনি ভাইরা হচ্ছে শেখ সেলিম, উনি তো সমস্ত সুবিধা নিয়েছেন। নিয়েছেন আলমগীর শাহ ম্যাক্স গ্রুপের যিনি মালিক, উনি তো বিএনপি পন্থী রাজনীতি, উনি তো গত সরকারের থেকে সমস্ত ব্যবসা নিয়েছেন। এইগুলি যদি বলেন তাহলে সবাই ফ্যাসিস্টের ভিতরে পড়ে যাবেন। কিন্তু আমরা কোনো সুবিধা নেইনি, আমরা কোনো সুবিধা ভোগ করিনি, আমি কোনো কিছু করিনি। আমি গতদিনও হাবিব ভাইকে বলেছিলাম যে দেখেন কারা করছে। তো এখন আমরা যারা স্বাধীনতার কথা বলি, মুক্তিযুদ্ধের কথা বলি, আমাদেরকে ট্যাগ দেওয়া হবে। আমি জীবন যতদিন জীবিত আছি বলে যাব 1990 আন্দোলনের আগে মার খেয়েছি, কই আমরা তো সরকারের অংশীদার হইনি। এখন বর্তমান সরকারের যে আপনার অ্যাটর্নি জেনারেল, উনি বিএনপির আইন উপদেষ্টা ছিলেন, আবার বিএনপির একজন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক, সে হচ্ছে এখন রাজুকের চেয়ারম্যান। এরকম হাজারো জন আছে। শহীদুদ্দিন চৌধুরী কয়েকদিন আগে বলেছেন যে আমরা তো এই সরকারেরই অংশ, আমি ভিডিও দেখাই দিতে পারি। তাহলে এই যে মানুষগুলো আছেন, তাহলে এই দায়ভার, এই যে মানুষগুলি মারা গেল 5,000, আপনারা এত ছাত্রদের কথা বলেন যেখানে সরকারি হিসাব অনুযায়ী 872 জন ছাত্র মারা গেছে, তার ভেতরে আছে যশোরে হোটেলে মারা যাওয়া, গাজী টায়ারের ভিতরে মারা যাওয়া, কোন তাদের নাম কি, তারা কোন প্রতিষ্ঠানে পড়তো, তাদের বয়স কত, এইগুলি হিসাব দেন। তারপরে 3,000-এর উপরে পুলিশকে মেরে ফেললো, কেউ তো পুলিশের হত্যার বিচার কথা বলে না, তারা তো রাষ্ট্রের দায়িত্ব পালন করছিল। আপনি যখন সরকারের দায়িত্ব পালন করবেন, আপনি দি ফলো চেইন অফ কমান্ড। কয়েকদিনে যে সেনাবাহিনী গত বছর গুলি বর্ষণ করেনি, আমি ধন্যবাদ জানাই, কিন্তু তারপরে সেই সেনাবাহিনী গোপালগঞ্জে যে 50 জনকে মেরে ফেললো, কয়েকদিন আগে নূরকে পিটালো, কই তার তো বিচার হয় না। এই সেনাবাহিনী, যে সেনাবাহিনী বাংলাদেশ, এবং এই যে আওয়ামী লীগ সরকার করেনি তার একটা প্রমাণ হচ্ছে 2 দিন পর পর অনেকবারই ব্রিগেডিয়ার শাখাওয়াত বলেছেন এখানে 7.62 মিলিমিটার বুলেট ইউজ করা হয়েছে। এই 7.62 মিলিমিটার বুলেট তো সরকারি মানে পুলিশ বা আর্মি ব্যবহার করে না। তাহলে আপনারা কেন দোষারোপ করছেন যে আওয়ামী লীগ হত্যা করেছে? আবু সাইদের বাবা কয়েকদিন আগে বলেছেন তাকে পেছন থেকে গুলি করা হয়েছে। যে ভিডিওটা এখনই নিয়ে আসেন, দেখান যে আবু সাইদকে গুলি যে যদি দেখানো হয় যে তাকে সামনে থেকে, তাহলে পেছন থেকে গুলি কোত্থেকে আসলো? ওটা তাকে বলতে না করা হয়েছিল, তারপরে সে বলে দিছে। তাহলে দোষ, তাহলে আবার ইনডেমনিটি কেন দেওয়া হলো? যদি আওয়ামী লীগ দায়ী হবে তাহলে ইনডেমনিটি কেন? ইনডেমনিটি তখনই দেওয়া হয় কোনো একটা অংশকে বাঁচানোর জন্য। আপনি যদি দেখেন এই পর্যন্ত বাঁচানোর জন্য, আমার যে প্রতিদিন ঢাকা শহরে জীবন্ত একজন মানুষকে পাথর দিয়ে হত্যা করা হলো যুবদলের একজন, কই তার তো বিচার করলো না? তাকে কাউকে ধরা হয়েছে? এই পর্যন্ত ধরছেন? অথবা ধরেন তারেক রহমানের এত কেস, যে ইউনূস সাহেবের কেসগুলি একদিনে উধাও করে দিলেন, তারেক রহমানের কেস কেন উধাও করলেন না? ব্যাপারটা বুঝেন, উনি আগাচ্ছেন যে একইভাবে যেটা উনি এর আগে 2007 সালে পারেননি, সেই একইভাবে উনি আগাচ্ছেন -2 ফর্মুলায়। আর একটা হচ্ছে উনি নির্বাচন দিবেন না, সেটা ওনার একটা যে উনি আগে আওয়ামী লীগকে হটাও, তারপরে উনি, না হলে তারা কেন বলে যে এনসিপি তো তাদেরই দল। আমি লুনা নূরের সঙ্গে দ্বিমত পোষণ করি, কারণ ওনাদের একজন উপদেষ্টাই বলেছেন এনসিপি সরকারি দল, সরকারি মদতে এই দলটা হয়েছে, এবং তারা বলেছেন যে আগে মুজিববাদের কবর দাও, তারপরে জিয়াবাদের কবর দাও, তারাই বলেছে। এবং শিবিরের একজন নেতা আমার কাছে একেবারে তার ফেসবুকের পুরো দিয়েছিল যে বঙ্গবন্ধুর বাড়ি ধ্বংস করছি, এরপরে নেক্সট হচ্ছে জিয়াউর রহমানের মাজার ধ্বংস করবো। এবং এই হচ্ছে ব্যাপারগুলি, হচ্ছে যে তারা মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা বিরোধের দিনে করছে। এবং এই কথা আমি প্রথম থেকে বলে আসছি যে ইরানিয়ান আন্দোলনের একই আদলে উনি আগাচ্ছেন স্বাধীনতা বিরোধীদের নিয়ে, এই দক্ষিণপন্থী। আবার তাদেরকে জিজ্ঞেস করবেন যে জামাত যে তারা ইসলামী শাসন ব্যবস্থা, তাহলে কি গণতন্ত্র থাকবে না? তাহলে নির্বাচন হবে না? তারা খেলাফত কায়েম করবেন, তাহলে নির্বাচন হবে কিভাবে? ধন্যবাদ জিয়া ভাই, ধন্যবাদ। আবার আসবো, আপনার 1 ঘন্টার পরে চলে যাবেন, তারপর আমি চেষ্টা করবো আপনার কাছে আসার জন্য। আমি যাবো জান পান্নাপার কাছে, বিএনপির কেন্দ্রীয় পরিষদ সদস্য, সাবেক সাংসদ। পান্নাপা একটু আনমিট করতে হবে। পান্নাপা, আজকে আমাদের অতিথি সবাইকে কিন্তু আমি প্রশ্ন করছি, এবং আপনাকে সে কি প্রশ্ন করি। বাংলাদেশের অনেকেই বলছেন, বা আপনি বলেন যে বিএনপির প্রতিষ্ঠা হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। আমার প্রশ্ন হচ্ছে, এই যে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে একের পরে এক, বিএনপির কোনো বিবৃতি দেখতে পাচ্ছি না আপা। ইভেন কি বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা, যাকে 3 মাসের জন্য স্থগিত করা হলো, ফজলুর রহমান ভাইকে, তার বাসার সামনে গিয়ে এইভাবে গালিগালাজ করা হলো। বিএনপি তো সেভাবে কোনো প্রতিবাদ করছে না। বিএনপির হাজার হাজার মানুষ, একটা মানুষ দাঁড়ালো না যে কেন তুমি কেন গালিগালাজ করছো ফজলুর রহমান ভাইকে, বীর মুক্তিযোদ্ধাকে? কি বলবেন আপা? জি, অনেক ধন্যবাদ। আজকে প্রবাদ দর্পণ যারা দেখছেন শুনছেন, এবং সহ আলোচক বৃন্দ জিয়া করিম এবং লুনা নূর, সবাইকে অনেক ধন্যবাদ। তাদের অনেক আলোচনা শুনলাম। তো জিয়াউর রহমান যে মুক্তিযুদ্ধ নিজে ছিলেন, উনি জেড ফোর্সের অধিনায়ক ছিলেন, পুরা সেক্টরকে উনি নেতৃত্ব দিয়েছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, স্বাধীন বাংলাদেশের ঘোষণা দিয়েছেন। সেই সাথে উনি মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় খালেদা জিয়া বানিয়েছেন, তবে উনি মুক্তিযুদ্ধের যে মিউজিয়াম সেটা উনি বানিয়েছেন। তারপরে
মুক্তিযুদ্ধের যে মিউজিয়াম বানিয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় খালেদা জিয়া বানিয়েছেন, এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় শহীদ প্রেসিডেন্ট জিয়া বানিয়েছেন। এই যে সব মুক্তিযুদ্ধকে নিয়ে, এবং বিএনপির ম্যাক্সিমাম সিনিয়র নেতৃবৃন্দ মুক্তিযোদ্ধা, অথচ লুনানুর আপা বলে গেলেন যে মুক্তিযুদ্ধের চেতনা নাকি কেউ তুলে ধরেনি কোনো সরকার। তা আমরা যদি মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় যদি প্রতিষ্ঠা করে থাকি, আমরা যদি মুক্তিযুদ্ধের প্রথম ভাতা দেওয়ার ব্যবস্থা করি, আমরা যদি মুক্তিযুদ্ধের মিউজিয়াম প্রতিষ্ঠা করি, আমরা যদি মহিলা বিষয়ক মন্ত্রণালয় করি নারীদের এগিয়ে যাওয়ার জন্য, এখন যে নারীদের নিয়ে কি তুল কালাম মানিজ্য শেষ করে যা গণধর্ষণের কথা বলে কত নিষ্ঠুর ভাবে, এরা ন্যাক্কারের জন্য কাজ চলে। তা আমাদের সরকার যে পদক্ষেপগুলি নিয়েছে, এগুলি কি ভুল ছিল? এগুলি কি একটাও আওয়ামী লীগ সরকার করেছিল তাদের আমলে? তারাও তো সরকারে 3-4 বার ছিল, কই করে নাই তো। তাহলে জিয়াউর রহমান যুদ্ধের ঘোষণা দিল, নিজে সেক্টরে কমান্ডার থেকে যুদ্ধ পরিচালনা করলো, মুক্তিযুদ্ধ 9 মাস করলো, এবং সে নেতৃত্ব দিল সবকিছুর। তারপরে মুক্তিযুদ্ধ হওয়ার পরে শেখ মুজিব পাকিস্তান থেকে আসার পরে মুক্তিযুদ্ধের উপর কি রাগ! মুক্তিযোদ্ধারা, আমার এক দুলা ভাই, উনি আওয়ামী লীগ করতেন, তো উনি মুক্তিযোদ্ধার সার্টিফিকেট নিয়েছিলেন, তো ওনারা ছিঁড়ে ফেললেন, ওই পারে প্রশিক্ষণ নিয়েছিলেন, ভয়ে ছিঁড়ে ফেললেন, কি বন্দুক টন্দুক সব জমা দিতে বলেছেন, মেরে ফেললো কিছু মুক্তিযোদ্ধাকে। তো এখন কথা হলো যে আপনি কি বলবেন এগুলিকে? আবার লুনা নূর বলে গেল যে আমরা নাকি কোনো সরকারি নাকি এই মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরে নাই। তো ওনারা সরকারেই আছেন নাই, আবার আমাদের সমালোচনা করছেন। আবার যারা এসেও কোনো কিছু করেন নাই, মুক্তি বিষয়ক মন্ত্রণালয় বা ভাতা মিউজিয়াম কিছুই করেন নাই, মুক্তিযুদ্ধের নেতৃত্বও দেন নাই, বঙ্গবতী যুদ্ধও করেন নাই, যুদ্ধের ঘোষণাও দেন নাই, তাকে নিয়ে ওনারা বড়াই করছেন। ওই জিয়া করিমও করছে, লুনা নূরও করছে। ভাই এরকম একতরফা কথা বললে তো মানা যায় না। এটা আসলে কেমন কথা হলো? আপনি কি যার সত্য তা তো মানতে হবে, আর সত্য বলতে জানতে হবে। তা আপনি বলেন যে আমাদের মধ্যে চেতনা নাই, আমরা আমাদের সরকার তুলে ধরে নাই কোন সরকার এর আগে, এই কথাটা কি ঠিক হলো? লুনানুরের ব্যাপার। পানাপা একটু আর আপনার প্রশ্ন, হ্যাঁ আপনার প্রশ্ন বলেন। যে বিষয়টা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট, যে বঙ্গবন্ধুর পক্ষে কিন্তু জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষণা করেছিলেন, আমরা সেই বিতর্কে না যাই আপা। আমরা হ্যাঁ করেছে, উনি মানছে, আমরা সবাই মানতাম, আমরা সবাই আওয়ামী লীগ ছিলাম। বর্তমান সময়ের প্রশ্নটা হচ্ছে যে এখন যেভাবে মুক্তিযোদ্ধাদের অপমান করা হচ্ছে, বিএনপি কেন আর কিছু না করে একটা বিবৃতি দিতে পারে তো, যে তোমরা এটা করছো কেন? এবং বিএনপির কথা অন্তর্বর্তী সরকার শুনতে বাধ্য। আমরা এর আগে দেখেছি, হ্যাঁ বিএনপি অনেক কথা বলেছে, অন্তর্বর্তীকালীন সরকার শুনছে, যেহেতু বড় দল বিএনপি, এবং অনেকেই বলেন স্বাধীনতা পক্ষের দল। মানে এই বিষয়ে প্রশ্ন করছি, এই বিষয়টা বলেন প্লিজ। জি, আপনি হয়তো শুনেন নাই, প্রত্যেকটা মিটিং এ কিন্তু বিএনপি এটার প্রতিবাদ জানাইছে। আমাদের মহাসচিব এইবার নিয়ে 2 থেকে 3 বার দেখতে গিয়েছে এবং প্রতিবাদ করেছে, নিন্দনীয় ঘটনা বলেছে। এবং এভাবে মারা হলে তাহলে এই দেশটা কিভাবে চলে? হ্যাঁ, সরকারকে বারবার বলতেছে, কিন্তু ওই যে আমরা বলি সহযোগিতা করে ভোট করব, তারপরে একটা ভালো সরকার আনবো, এই বিষয়ে হয়তো ওইভাবে আন্দোলনে নামে না। কিন্তু বাম দলগুলি বলেন বা অন্য দলগুলি নামা উচিত ছিল তাদের, এবং বিএনপি কেও ডাকা উচিত ছিল। এবং বিএনপি কিন্তু অনবরত বলতেছে, আপনি শুনছেন না তা না, আমি নিজে বলছি, এবং আমাদের নেতারা এবং খালেদা জিয়া বারবার, হ্যাঁ এই যে নূরের গণ জাতীয় গণ অধিকারের, হ্যাঁ বিপি নূরের বারবার খোঁজ খবর নিচ্ছেন, এবং আমাদের সব স্থায়ী কমিটির মেম্বার মঈন খান থেকে শুরু করে সবাই প্রায় দেখতে গিয়েছেন, তার খোঁজ খবর নিচ্ছেন, তার চিকিৎসার ব্যবস্থা খবর নিচ্ছেন। তার কি দরকার? ও ভিপি নূর নিজেই বলছে যে তারেক জিয়া তার জন্য কি করেছেন অসময়ে, এই যে ইয়ের সময়, এই 5ই আগস্টের আগে 36 জুলাই কতটা কাজ করেছেন, টাকা পয়সা দিয়ে, মোবাইল দিয়ে, আরো কত কি দিয়ে সবাইকে সহযোগিতা করেছেন, ভিপি নূরকে সহযোগিতা করেছেন। তারা তো অস্বীকার করে না। এখন আপনারা অস্বীকার করলে তো হবে না। এখন কথা হলে যতটুকু পারা যাচ্ছে মব সৃষ্টি হচ্ছে, আমরা আর একটা গন্ডগোল করতে চাই না। এই সরকার চায় গন্ডগোল করতে, বুঝছেন, পায়ে পা পাড়া দিয়ে একটা কিছু করতে। যেমন এই সরকার এই যে মুক্তিযোদ্ধাকে মারলো, কয়েকদিন আগে একটা মুক্তিযোদ্ধাকে মারলো, আমাদের মহাসচিব দেখতে গেল, যে মুক্তিযোদ্ধার নাম কি জানি, উনি ওনার বক্তব্য দিয়ে, নূরের পক্ষে বক্তব্য দিয়ে বাইরে বেরোচ্ছেন। নূরের পক্ষে বক্তব্য তো আমরাও অনবরত দিচ্ছি, বাইরে বেরোচ্ছেন কতিপয় দুর্বৃত্ত। এরা আর কে হবে? ওই যে জামাত শিবির ছাড়া কে হবে? এই টাইপের লোক এসে ওনাকে খুব মারধর করছেন, এমন করে মারছেন যে উনি মৃত্যু প্রায়। তখন উনি বলছে আমাকে বাঁচান, আমাকে বাঁচান। তখন হয়তো কেউ কেউ বাঁচাতে আসছে, তারপরে ওনাকে হাসপাতালে দিছে। এগুলি খুবই দুঃখজনক। এই মব সৃষ্টি কাদের আমলে হচ্ছে এগুলি চিন্তা করতে হবে। মব সৃষ্টি করা খুবই, যে এই যে মুক্তিযোদ্ধা আপনারা বলেন নোবেল বিজয়ী ডক্টর ইউনূস, উনি নাকি অনেক চালাক লোক, জ্ঞানী লোক, চালাক জ্ঞানী লোক, মেধাবী লোক, এইরকম করতে পারে? কোনো একটা ডানপন্থী দল, উগ্র দলকে সাপোর্ট দিতে পারে? আবার উনি বলছেন এনসিপি তো আমারই দল, বলতে গেলে ছাত্ররাই তো আমাকে নিয়োগ দিয়েছে। উনি নাকি ছাত্রদের কথায় আসছেন, এদেশের জনগণ ওনার কাছে কিছুটা, তাহলে ওনার বুদ্ধিমত্তা থাকলে হতো। তো ওনার কাছে তো এই যে কি সাক্ষাৎকার নিয়েছে হলো
ভুলে গেলাম, যে সাক্ষাৎকার নিয়েছে ওনার নাম কি, তো বলেছে যে উনি রাজনীতি বুঝে না। হ্যাঁ, উনি কিছু বুঝে না, উনি বুঝে না আবার সাপোর্ট দেয়, একটা সাধারণ মানুষও এইরকম সাপোর্ট দিবে না জ্ঞান থাকলে। তো উনি আবার এই ডান দলগুলি, এই শিবির পন্থী, এই জামাত পন্থী, এই এনসিপি দেরকে নিয়ে প্রাধান্য দিচ্ছেন একটা বড় দলের মতো, বিএনপির সাথে বসাচ্ছেন, তাদের সাথে আলাপ করছেন, অথচ বাম দলের সাথে আলাপ করছেন না কেন? বাম দল তো দীর্ঘদিনের ত্যাগী নেতৃত্ব দিয়েছে এই দেশে। বাম দল কোন দিকে খারাপ করেছে? এই দেশে যে কোনো প্রতিবাদে তারা দাঁড়িয়েছে রাস্তায়, এবং তাদের সাহস, তাদের বলার ভাষা, তাদের জ্ঞান, তারা প্রশংসা পাওয়ার যোগ্য, এবং এদেশে সবাই তাদেরকে কম বেশি শ্রদ্ধা করে। আমি নিজেও শ্রদ্ধা করি, কেননা মনে হয় তারা বেশ জানে, দে নোজ সামথিং, এবং তারা অনেক ভালো। হ্যাঁ, এটা এজ এ মানুষ হিসেবে তারা ডানপন্থীও না, তারা নাস্তিকও না, আস্তিকও না, অতিরিক্ত কোনো কিছু নেই, বাড়াবাড়ি নাই, অনেক কিছু। মানে তাদের আমি বলবো ভালো দিক আছে, তা তারা আন্দোলন করুক, তারা আন্দোলন করুক, আমরা তাদের সাথে আছি। আমি কি আপনার এখানে বলছি না, আমাদের প্রত্যেকটা মেয়ে টকশোতে, যে প্রত্যেকটা পুরুষ টকশোতে যে টিভি চ্যানেল খুললেই এই সরকারের সমালোচনা করে। আমাদেরকে বলা হয়েছে আমরা সহযোগিতা জানি করি, আমরা তো সহযোগিতা আর কত করবো, আমরা তো সমালোচনাই করতে ব্যস্ত এখন। আমরা কি কম করছি সমালোচনা? কিন্তু এই ভদ্রলোকের মনে হয় আসলে মেধা নাই। আগে আমি বলতাম হাসিনারও মেধা নাই, তাহলে দেশকে ভালোবাসতো। মেধা সম্পূর্ণ লোক, জ্ঞানী লোক দেশকে ভালোবাসবে না, এটা হতে পারে না। হ্যাঁ, তো দেশকে ভালোবাসলে নমিনেশন পায় আপা, মেধা আছে, এখন মেধাটাকে আপনি কিভাবে কাজে লাগাবে এটা কে নমিনেশন পাইছে? ইউনুস নমিনেশন পাইছে নাকি? জি জি, ধন্যবাদ আপা। হাসিনা তো নিজের নমিনেশন দিয়েছে। আমি এটা হ্যাঁ, আবার ওদের ইচ্ছা মতো লোককে নমিনেশন দিয়েছে টাকা খেয়ে। আমি এটা তথ্য দিই। এগুলির কোনো মেধা আছে নাকি? ওদের কোনো নেতৃত্ব আছে? ভালো নেতৃত্ব দেখেছিলেন গত সরকারে, হাসির সরকারে, হাসিনা আমলে? কোনো মেয়ে বা কোনো পুরুষকে ভালো বলতেও তো জানতো না, এক বাম দলই যা বলতো। জি, হ্যাঁ, বলেন ভাইয়া। ধন্যবাদ আপা। আপনার কাছে আসবো, হ্যাঁ। আমাদের সাথে আছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি প্রবাসী কলিমুল্লাহ ভাই কিছু তথ্য নিয়ে নেই, আসলে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে। আপনি আছেন রাজশাহীতে, লুনানুর ঢাকা, আর জিয়াকুন ভাই আছেন যুক্তরাষ্ট্র আমেরিকাতে, এবং বাংলাদেশের আসলে 10 নম্বর বিপদ সংকেত চলছে। আমরা রাজনীতিবিদরা কতটুকু জানেন, বা আপনারা কতটুকু জানেন, বা দর্শক কতটুকু জানেন, সেই কারণে আমি আমাদের সাথে সংযুক্ত করেছি আমাদের প্রবাস দর্পণ কক্সবাজার প্রতিনিধি কলিমুল্লাহ ভাই। কলিমুল্লাহ স্বাগত জানাচ্ছি। আমরা একটু জানতে চাই রোহিঙ্গা ক্যাম্পের কি অবস্থা। আপনি আগের লাইভে বলছিলেন আমাদেরকে প্রতিদিন অস্ত্র ঢুকছে, সেখানে আপনার বর্ডার বলতে কিছু নেই, এবং আমাদের সাথে মেজর আক্তার ছিলেন সেই অনুষ্ঠানে, তিনি বলছিলেন কিছুদিন মধ্যে টেকনাফ দখল করে ফেলতে পারে আরাকান আর্মিরা। বর্তমান কি অবস্থা একটু বলেন প্লিজ কলিমুল্লাহ ভাই। হ্যাঁ, ধন্যবাদ। আমি ওই যে আপা যে কথাটা বলছিল সেটি আমি সংযোগ করতে চাই। কক্সবাজারে গত কয়েকদিন আগে একটি আন্তর্জাতিক রোহিঙ্গা দিনের সম্মেলন হয়েছিল, সেখানে সব পার্টি আসছে, এমনকি আরো ছোট ছোট পার্টি আসছে, কিন্তু সিপিবি কে কোনো অবস্থায় ওখানে আমন্ত্রণ জানানো হয় নাই। তাহলে বাংলাদেশে বাম রাজনীতির প্রধান দল হচ্ছে সিপিবি, এবং লড়াই সংগ্রামের ঐতিহ্যবাহী একটি সংগঠন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এরশাদ বিরোধী আন্দোলন, সমস্ত আন্দোলন, এমনকি 24-এর গণঅভ্যুত্থানেও সিপিবির অংশগ্রহণ ছিল। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলকে দাওয়াত দিলেও সিপিবির কোনো প্রতিনিধি সেখানে দাওয়াত দেওয়া হয় নাই। কেন সেটা আমরা জানি না। আমরা সিপিবি নেতৃবৃন্দের কাছে প্রশ্ন করেছিলাম, তারা বলেছেন সেটি পাই নাই। তো আমরা আজকে সবুজ বাংলা নামে একটি পত্রিকায় প্রকাশিত হয়েছে, একেবারে 24 বিশাল হেডলাইন, পুরো একটা বক্স উপরে, সেখানে হচ্ছিল বাংলাদেশের নতুন বিপদ হচ্ছে আরাকান আর্মি। তো আরাকান আর্মি ইতিমধ্যে আপনি জানেন আমাদের যে নাফ নদী থেকে প্রায় 30 জনের মতো জেলে ধরে নিয়ে গেছে, কয়েকটি ধরে নিয়ে গেছে। তাহলে আমরা যেটা জানতে পেরেছি যে আমরা একদিকে রোহিঙ্গাদেরকে, আমরা রোহিঙ্গা ক্যাম্পে ভারী অস্ত্র আনাগোনা বৃদ্ধি পাচ্ছে, আর তার এপারে আমাদের রোহিঙ্গা তাদের ক্যাম্পে প্রতিনিয়ত যে আমরা 3-4 বছর আগে যেটা দেখি নাই, ইদানিং কালে সেটি দেখা যাচ্ছে যে রোহিঙ্গা ক্যাম্পে ভারী অস্ত্র আনাগোনা, পাশাপাশি আমাদের নদীর ওই পারে হচ্ছে আরাকান আর্মি, তাদের তো সশস্ত্র, এবং তারা যখন চায়, এই যে একটা সশস্ত্র সংগঠন যারা লড়াই করছে, তাদের কিন্তু কোন রকম বাংলাদেশের একদিকে যেমন রোহিঙ্গা আসতেছে, পাশাপাশি আরাকান আর্মি চালিয়েও বাংলাদেশে ঢুকে যেতে পারতেছে। ইতি দেখছেন আমরা পয়লা বৈশাখ তারা বাংলাদেশে করেছেন, এবং আমরা দেখেছি বিভিন্ন সময় তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে, এবং তারা এখানে আবার চলেও যেতে পারে। তারপর আমরা দেখছি এই যে আরাকান আর্মির সাথে যোগ দিচ্ছে আমাদের বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের লোকজন। কিছুদিন আগে 2 জন আমাদের বাংলাদেশের নাগরিক ধরা খেয়েছে সীমান্ত পার হওয়ার জন্য, দেখা গেছে তারা 2 জনই আরাকান আর্মির সদস্য, ওখানেই যুদ্ধ করেছে। তাহলে আরাকান আর্মির ভারী অস্ত্রগুলা, যে তারা কিছু অস্ত্র আমাদের এখানে রসদ সংগ্রহ করার জন্য, চাল ডাল বা নির্মাণ সামগ্রী সংগ্রহ করে, তারা ভারী অস্ত্রগুলো আমাদের দিচ্ছে, তার বিনিময়ে তারা বিভিন্ন জিনিস নিয়ে যাচ্ছে। ফলে আমরা যেটি বিপদে, সেটা হচ্ছে বাংলাদেশের যে আমাদের 3 সিস্টার আমরা বলি, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এই যে আমাদের পার্বত্য এলাকায়, সে পার্বত্য এলাকায় এমনিতে আমাদের বিচ্ছিন্নতাবাদী বিভিন্ন গোষ্ঠী রয়েছে। এখন আরাকান আর্মি সেখানে সশস্ত্র লড়াই যে মায়ানমার থেকে সাথে করছে, তারা অনেকটা সফল হয়েছেন। সেখানে 17টা জায়গার মধ্যে 14টি তারা 16টি জায়গার মধ্যে 14টি তারা দখলে নিয়েছিল। ইতিমধ্যে আমরা দেখেছি আবার মায়ানমার বাহিনী কিছু তারা জায়গা নিয়ে গিয়েছে। আবার আমাদের জলসীমানায় আমরা দেখেছি নাফ নদী পুরোটাই নিয়ন্ত্রণ করছে এখন আরাকান আর্মি। সেখানে আমাদের কোনো নিয়ন্ত্রণ নাই, যে মায়ানমার বাহিনী কোনো নিয়ন্ত্রণ নাই, পুরো আরাকান আর্মি সেই জায়গাটা
দখল করে নিয়েছে। এর ফলে আমাদের বাংলাদেশের এখন এই সীমান্ত এলাকায় রয়েছে আরাকান আর্মি এবং মায়ানমার সরকারের কোনো অস্তিত্ব বাংলাদেশের এই সীমান্ত নেই বললে চলে। তো দেখা যায় আমাদের দেশে যে বাহিনীগুলা বিভিন্ন, বিশেষ করে আমাদের নিরাপত্তা রক্ষী বাহিনীগুলো আমাদের 95 কিলোমিটার যে বাংলাদেশ মায়ানমার সীমান্ত রয়েছে সেই সীমান্ত একেবারে অরক্ষিত। জানি না সেখানে সশস্ত্র লড়াই হচ্ছে, একটা যুদ্ধ হচ্ছে, কিন্তু এরপরেও আমাদের সীমান্ত এলাকা এত সিটির এলাকা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর বিপজ্জনক। এবং আমাদের প্রধান সমস্যা রোহিঙ্গা। এখন আমাদের প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছে সীমান্তে আরাকান আর্মি কোনো কারণে যদি তারা মায়ানমার থেকে কিছুটা পিছু হতে তারা বাংলাদেশে প্রবেশ করবে, একদিকে রোহিঙ্গা একদিকে আমাদের যে আমাদের বিচ্ছিন্নতাবাদী পাহাড়ি গোষ্ঠীগুলা, তার সাথে যদি আরাকান আর্মি যোগ হয়, আমার মনে হয় কক্সবাজার থেকে চট্টগ্রাম যে একটা অঞ্চল। কলিমুল্লাহ ভাই, হ্যাঁ, আপনি বলছিলেন যে গত 8-9 মাসে প্রায় 1,20,000 রোহিঙ্গারা প্রবেশ করেছে। এবার একটু সংক্ষিপ্ত বলেন প্লিজ, মানে এখন কি নিয়মিত রোহিঙ্গারা ঢুকছে বাংলাদেশে? হ্যাঁ, গত পরশুদিন আমাদের বিজেপির প্রধান যে দায়িত্ব সে হচ্ছে মানবিক কারণে নাকি রোহিঙ্গাদের ঢুকতে দিচ্ছে। আমরা বুঝতে পারছি না রোহিঙ্গাদের কি সারা জীবন তারা প্রবেশ করতে চাইলে আমাদের গ্রহণ করতে হবে? এটি একেবারে হাস্যকর। আমরা যে 17 সালে রোহিঙ্গা আসছিল বা এই রোহিঙ্গাদের আমরা বিয়ে দিয়েছিলাম বা নোবেল পুরস্কারে রূপে আমাদের রোহিঙ্গা সীমান্ত করিডোর, কিন্তু সেই খোলা কি আজীবন থেকে যাবে? আমাদের এখান থেকে সীমান্ত নিরাপত্তা হচ্ছে না। এবং ইউনুস এশিয়া টুপি পরে আমাদের কক্সবাজার থেকে একটা পাঞ্জাবি কিনে দিয়েছিল, জাতিসংঘ মহাসচিবকে মাথায় একটা টুপি দিয়েছিল, তাকে খ্রিস্টানকে রোজা রাখা হয়েছিল, উনি রোজা রেখে মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে কক্সবাজার আসছিল রোহিঙ্গা ক্যাম্পে। এত মানে ফন্টামি করে বললো যে আপনারা আগামী আপনারা মায়ানমার গিয়ে করবেন, আমাদের রোহিঙ্গাকে আশ্বাস করলো। কিন্তু একজন তো চাই নাই, উপরোক্ত আরো 1,20,000 রোহিঙ্গা বাংলাদেশে নতুন করে অনুপ্রবেশ করেছে। তাহলে ওনার কথা আর কাজের মধ্যে আমরা কোনো মিল দেখি না। এবং কক্সবাজারে যে রোহিঙ্গা সম্মেলন হয়েছিল সেখানে বাংলাদেশের পক্ষে 8টি রাষ্ট্র সমর্থন দিয়েছেন, কিন্তু তারা কেউ বলে না যে রোহিঙ্গা নেয়ার ব্যাপারে তারা মায়ানমার সাথে আলাপ করবেন, মায়ানমারকে চাপ দিবেন। মায়ানমার উল্টো আমরা আমাদের যে WHO বলেছেন তারা আগামী ডিসেম্বর থেকে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা দিতে পারবে না। তাহলে সম্মেলন গুলা করে আসলে কি লাভ হচ্ছে আমাদের? এটি আমাদের টাকার অপচয়। যেহেতু একজন রোহিঙ্গাও নিতে পারে নাই, তারপরে সংশ্লিষ্ট যে পরাশক্তিগুলা তারা মায়ানমারকে চাপ দিলে সেরকম কোনো প্রতিশ্রুতিও দিচ্ছে না। আবার দেখা যায় মায়ানমারের চাপ দিলেও রোহিঙ্গা যে স্টেট সেটা তো আবার আরাকান আর্মির দখলে চলে গেছে। তাহলে এখানকে মায়ানমারকে চাপ দিয়েও আমাদের কি লাভ হবে? বংশ এখন মায়ানমার বাহিনী রোহিঙ্গাকে নিয়ে যাবে। কলিমুল্লাহ ভাই, আপনি সাথে থাকেন, আমাদের আমি একটু শেষ করি। মায়ানমার বাহিনী যে আরাকান আর্মি যে রোহিঙ্গাদের নিয়ে যাবে সেই জায়গায় আবার রোহিঙ্গারা আর নাগাসা ওই যে মায়ানমারের বাহিনীর সাথে যোগ দিচ্ছে রোহিঙ্গারা। তার রোহিঙ্গা আরাকান আর্মির সাথে না, কিন্তু রোহিঙ্গার জায়গা তো দখল এখন আরাকান আর্মি। তাহলে রোহিঙ্গা যাওয়ার তো কোনো পথ আমরা দেখছি না। ধন্যবাদ। জি, ধন্যবাদ। কলিম ভাই আমাদের সাথে থাকেন, আমি যাবো, আমাদের সাথে আছেন জিয়া করিম ভাই। জিয়া করিম ভাই আরেকটা প্রোগ্রাম আছে আর 7-8 মিনিট বাদে। জিয়া ভাই, আপনি শুনলেন আমাদের আসলে বাংলাদেশের অনেকেই বলছেন 10 নম্বর সতর্কবাণী, কিন্তু আমাদের বাংলাদেশের আইনজীবী, বাংলাদেশের জনগণ আসলে কক্সবাজার 10 নম্বর সতর্কবাণী হলে আসলে ঢাকাতে বা অন্যান্য জেলায় বা আমাদের সিলেটে বা রাজশাহীতে এটা বোঝা যায় না আসলে কি 10 নম্বরের জলোচ্ছ্বাস কি হতে পারে, এটা বোঝা যায় না। এই কলিম ভাইয়ের কথা এবং আমাদের দর্শক এর আগের লাইভে আমাকে কয়েকজন অনুরোধ করেছিলেন যে কোনো সময় রোহিঙ্গা এবং বাঙালিদের মধ্যে কক্সবাজার এটা গৃহযুদ্ধের মতো হয়ে যেতে পারে। কি বলবেন জিয়া ভাই? আপনাকে ধন্যবাদ। এগুলি আমি অনেক আগেই বলেছি যে কিছুদিন আগে প্রথম দিকেই দেখে থাকবেন যে কলিমুল্লাহ ভাই যেটা বলছিলেন যে উনি ঘটা করে দেখালেন যে, কিন্তু উনি তো সবসময় বলেন যে এই সময় না এই সময়। উনি ঈদের ভিতরে যাবেন, জাননি এই নেক্সট ঈদ করবে, ঈদ চলে গেল, আরেকটা ঈদ সামনে আসছে, আমরা একজনে দেখতে পাবো উল্টা এসছে। এর ভেতরে যেটা হয়েছে, আরাকান আর্মি বাংলাদেশ বর্ডারের ভেতরে 10 মাইল ভেতরে এসে তারা ড্যান্স করেছে, তারা পার্টি করেছে, অথচ বাংলাদেশ সেনাবাহিনী এই ব্যাপারে কোনো কিছু করেননি। বঙ্গবন্ধু কন্যা যেটা বলেছিল যে সেন্ট মার্টিন, সেটা প্রমাণিত সত্য যে সেন্ট মার্টিন এখন চলে গেছে আমাদের কাছ থেকে। আপনারা ফ্যাসিস্ট বলেন আর এটা বলেন, এটাই ন্যারেটিভ বন্ধ করেন, ন্যারেটিভ দিয়ে চলবে না আর কাজ। মানুষ দেখতে পাচ্ছে যে যেটা উনি বলেছিলেন যে সেন্ট মার্টিন সেটা চলে গেছে অলরেডি। আপনি দেখেন বাংলাদেশের করিডোরের নামে করিডোর চলে যাচ্ছে, বাংলাদেশের ভেতরে এসে আরো পুশিন হচ্ছে আরাকান মানে রোহিঙ্গারা, এবং আরাকান আর্মি বাংলাদেশের একটা অঞ্চল দখল করে নিয়ে যাচ্ছে। আপনারা সেইগুলি ব্যাপারে কথা বলছেন না বারবার, এবং সেটা প্রমাণ করে দেন, আমি প্রমাণ হলে বিশ্বাস করবো। আরো কিছু কথা পান্নাপা বললেন, কিন্তু আমি আসলে এই ব্যাপারগুলি বলতে চাচ্ছিলাম না, মুক্তিযোদ্ধাদের প্রতি সম্মান রেখেই। আপনার 9ই অক্টোবর আপনারা যারা দেখছেন তারা গুগল করে দেখবেন, বাংলাদেশে ম্যাস যে এক্সিকিউশন হয়েছিল 77 বাংলাদেশ ম্যাস এক্সিকিউশন, এটা অক্টোবরের 9 তারিখে 2 মাসের ভিতরে জিয়াউর রহমান সাহেব 1143 জন এয়ারফোর্স অফিসার সহ 2 মাসের ভিতর হত্যা করেন। আমি ডেট দিয়ে দিলাম, আপনারা গুগল করে দেখে নেবেন তাহের হত্যা মামলায় তাহেরকে কিভাবে ফাঁসি দেওয়া হয়, এবং দেখে নেবেন যে যারা তখন জাসদ করতো, জাসদের সমস্ত নেতাকে বন্দী করা হয়, জাসদের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়। এটা তো অহরহ সবাই জানে। এখন বারবার বলা হয় যে হত্যা হয়েছে। 2001 থেকে 2006 পর্যন্ত আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে যেরকম হত্যাকাণ্ড হয়েছে, এই বর্বর হত্যাকাণ্ডে খাম্বা বসানো হয়েছে, একটা বিদ্যুৎ উৎপাদন হয়নি। বাংলাদেশে 3200 মেগাওয়াট ছিল গ্রিডে। আপনার যদি বিশ্বাস না হয়,
যে ডাটা বই দেখে আসেন, 3200 মেগাওয়াট ছিল গ্রিডে। বঙ্গবন্ধু কন্যা যখন চলে যায় 28,000 মেগাওয়াট বাংলাদেশে কে মোটা হয়ে এই কথা। আপনি আপনার সময় আমি কথা বলিনি, আপনি বলে গেছেন। আপা, এসএম আপনি কিবরিয়া মুখ করেন, হত্যা করেছে, আসুল্লাহ মাস্টারকে হত্যা করেছে, মমতাজউদ্দিন, মঞ্জুরুল ইমাম, এই আপনার আইবি রহমান, বঙ্গবন্ধু কন্যাকে হত্যা করার জন্য গ্রেনেড হামলা করা হয়েছে তারেক রহমানের নেতৃত্বে। আসেন এইবার, উনি 72-এর সংবিধানে যেখানে এই ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল, সেই ধর্মীয় রাজনীতির পুনরুত্থান করাইছে এই জিয়াউর রহমানই। উনি এসে সেই 72-এর সংবিধানকে কবর দিয়ে সেই মৌলবাদদের রাজনীতি করার অধিকার দেওয়া হয় এবং গোলাম আজমকে পাকিস্তানের পাসপোর্টে বাংলাদেশে নিয়ে আসেন এবং তাকে রাজনীতি করার অধিকার দেওয়া হয় এবং সেই ইসলামী ছাত্র সংঘই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির নামে রাজনীতি সরকার। এবং 2001 সালে এই বিএনপি জামাতে ইসলামীকে সঙ্গে নিয়ে সরকার গঠন করে এবং তাদেরকে যারা নিজামী এবং আলী হাসান মুজাহিদকে বাংলাদেশের পতাকা তুলে দেয়, যে পতাকা নিয়ে তারা যারা বাংলাদেশে গণহত্যা করেছিল তাদেরকে বাংলাদেশের পতাকা তুলে দেওয়া হয়। এইটা দায়ভার বিএনপির, এটা আওয়ামী লীগের না। আর বঙ্গবন্ধুর কথা বললে, 71-এর কথা বললে, মুক্তিযুদ্ধের কথা বললে, জয় বাংলা বলে যদি আমি আওয়ামী লীগ, তাহলে আমি বড় আওয়ামী লীগ, আমার কোনো আপত্তি নেই। একটা জিনিস আমি বলে যাই, এখানে 100 খ্রিস্টানদের ভিতরে অনেকের ডিনোমিনেশন আছে, তাদেরকে যদি জিজ্ঞেস করেন যে তুমি কোথায় দেখছো যে আপনার জিসাস ইজ এ গড, তারা দেখাতে পারে না। ওই হিয়ার দেয়ার, যেটা জিয়াউর রহমানের জীবদ্দশায় উনি কোনোদিন বলেন নাই যে উনি স্বাধীনতার ঘোষক, উনি বঙ্গবন্ধুর সপক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, উনি নিজে কোনোদিন বলেন, উনারা সেইটাকে গড বানাই দিচ্ছেন। এটা হচ্ছে বিএনপির কাজ। এটা জিয়াউর রহমান ইভেন নিজে, আপনি বিচিত্রায় 74 সালে উনি একটা আর্টিকেল লিখেছেন, সেখানে বঙ্গবন্ধু বলে সম্বোধন করেছেন। ওনারা বঙ্গবন্ধু বলতে ভয় পান, ওনারা জয় বাংলা জাতীয় স্লোগান, আপনারা এখনো আসামা আব্দুর রব জীবিত আছে, মুজাহিদুল ইসলাম সেলিমও জীবিত আছে, জিজ্ঞেস করেন যে এইগুলো জাতীয় স্লোগান কিনা। জয় বাংলা জাতীয় স্লোগান, বাংলাদেশের এটা আওয়ামী লীগের স্লোগান না, এটা আপনারা দেন না, এটা আপনাদের ব্যর্থতা, আমার না। আমি দেই, এটা আমি মনে করি এটা দেওয়া উচিত। এই জয় বাংলা আওয়ামী লীগের একার স্লোগান না। বঙ্গবন্ধু জাতির পিতা এবং স্বাধীনতা একদিনে এসে না যায়নি। আরো একটা জিনিস বলে রাখি, আপনি দেখে নেবেন বাংলাদেশ বেতারের যদি রেকর্ড দেখেন, আর আপনার চট্টগ্রাম বেতার কেন্দ্র ছিল 10 কিলোওয়াট। এই 10 কিলোওয়াট ফেনী থেকেও শোনা যায় না, আপনারা এখন হচ্ছে 100 কিলোওয়াট এই চট্টগ্রাম বেতার, এই যেটা ঢাকা থেকে এখন পর্যন্ত শোনা যায় না। আপনারা কথা বলার আগে তথ্যগুলো যাচাই করে নিন। আরো একটা জিনিস বলি, আপনারা এনবিসিতে একটা 26শে মার্চ যুক্তরাষ্ট্র থেকে যে প্রচারটা করা হয় যে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে গেছেন, তাহলে তো বলতো যে না, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে ঘোষণা দিয়েছেন। আমি সেইখানে দ্বিমত পোষণ করি না, উনি সেক্টর কমান্ডার ছিলেন, আমি বারবার বলছি এই কথাটা, আমি কোনোদিন অস্বীকারও করিনি। কিন্তু আপনারা যখন বঙ্গবন্ধুর উপরে বানাতে না, তখনই প্রবলেম তার সৃষ্টি হয়। উনি বঙ্গবন্ধুর নেতৃত্বের প্রতি আস্থা রেখে যুদ্ধ করেছেন, উনি বলেন নাই যে আমি নেতা। তাহলে আপনাদের বিএনপি যারা করেন অথবা অন্য দল যারা করেন, তারা কেন ডিসিশনের জন্য বেগম জিয়ার কাছে যান অথবা তারেক রহমানের কাছে যান? তাহলে তো আপনারা নেতা হয়ে যেতেন। ব্যাপারটা হয়েছে যে আপনারা একজনকে ছোট করতে যে সবাইকে ছোট করে দিচ্ছেন। মুক্তিযুদ্ধ হয়েছে 71, আমাদের একটা স্বাধীন সার্বভৌম দেশ পেয়েছি, সেখানে সেক্টর কমান্ডার ছিল, বঙ্গবন্ধুর নেতৃত্বে হয়েছে এবং সবার অবদান আছে। কিন্তু তার মানে এইটা না আমরা বঙ্গবন্ধুর সমতুল্য কেউ না। জি, ধন্যবাদ জিয়া ভাই, আপনার জি আমাকে যেতে হবে, সরি। ধন্যবাদ কৃতজ্ঞতা জিয়া ভাই তাৎক্ষণিক সংযুক্ত হওয়ার জন্য। নতুন কথার অবতারণা করলেন, ঠিক আছে। যে আমি যাবো, আমাদের সাথে আছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অন্যতম সম্পাদক, সাবেক ছাত্র নেতা লুনাপা। একটু আনমিট করতে হবে। লুনাপা, যে প্রশ্নটা আপনাকে করতে চাই, কলিমুল্লাহ কলিম যেভাবে জানালেন যে কক্সবাজার যে 10 নম্বর বিবাহ সঙ্গে চলছে, এটা কি আপনারা কতটুকু জানেন, বা এই বিষয়ে কি কমিউনিস্ট পার্টি বা অন্যান্য যে দল আছে, বামপন্থী দলরা কি আপনার বক্তব্য রাখছেন কিনা, বা যে কোনো সময় বাংলাদেশ এটা বিপদ হয়ে যেতে পারে যে আরকান আর্মিরা যদি বাংলাদেশের টেকনাফটা দখল করে নেয়, এ বিষয়ে কি বলবেন? প্রথমত হচ্ছে যে জনাব কলিমুল্লাহকে আন্তরিক ধন্যবাদ, যে চিত্রটা একদম তুলে ধরলেন আর কি। এটা তো খুবই আতঙ্কের একটা বিষয় আমাদের। তবে জিয়া ভাই চলে গেছেন, উনি থাকলে একটু ভালো হতেন। এই আতঙ্কের বিষয়টা কিন্তু এখন জনসম্মুখে প্রকাশিত হচ্ছে বা ধীরে ধীরে একটু স্পষ্ট হচ্ছে। কিন্তু যে উদ্দেশ্যে এটা বলাটা আবার মানে মিস ইন্টারপ্রেট না হয়, সেটা হচ্ছে ওখানে মায়ানমারে এতগুলো মানুষ, তাদের জীবন হুমকির মুখে, সেই মুহূর্তে একটা সাধারণ মানবিকতা হচ্ছে এদেরকে আশ্রয় দেয়া আর কি। কিন্তু যে উদ্দেশ্যে বা যেভাবে বাংলাদেশে তখন রোহিঙ্গা শরণার্থীদের প্রবেশের যাত্রাটা শুরু হয়েছিল, আমরা কিন্তু সেই 2017 সালেই বলেছিলাম যে একটা আন্তর্জাতিকভাবে একটা মানে প্রক্রিয়া করে এবং খুব সুনির্দিষ্ট কতগুলো ক্লজ নির্ধারণ করে একে ঢুকতে দেওয়া উচিত। সেটা আমাদের বর্ডারের অন্য দেশগুলো আছে এবং এই এশিয়াতে, দক্ষিণ এশিয়া না, এশিয়ার যারা অন্য শক্তিশালী দলগুলো আছে, যারা মায়ানমারের বিষয়টা ইন্টারফেয়ার করে তাদের সাথে এই জিনিসটা টিকিয়ে রেখেছে। কিন্তু তখন কিন্তু এই বিষয়টা খুব বাতাসে ছিল এবং প্রমাণিত ছিল যে একটা পুরস্কারের লাভে বা ব্যক্তিগত আশায় কোন রকমের কোন নীতিমালাকে অনুসরণ না করে বাংলাদেশের জন্য এই ভয়াবহ মানে পরিস্থিতিটা
তৈরি করা হয়েছে, কিন্তু উপায়ও ছিল না। এতগুলো মানুষ জীবন দিয়েছে এবং শরণার্থী মানুষ যদি আশ্রয় না পায় তাহলে কি হয়, সেটা আসলে আমাদের 71 সালের যদি চিত্রটা আমরা ভাবি, যে আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের জনগণ যদি আমাদের দিকে তাদের হাত এগিয়ে না দিত তাহলে আমাদের কি হতো, সেটা একটা ছিল। দ্বিতীয়ত হচ্ছে, এখন যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডক্টর ইউনূস সাহেবের এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করার কোনো ইচ্ছা বা কোনো মানে সম্ভবই না তার পক্ষে। কারণ বিভিন্ন ভাবেই সে করিডোর দেওয়ার মনোভাবের কথা প্রকাশ করে, তারপরে আমেরিকার সাথে সে নন এক্সপোজেবল যে চুক্তিগুলো করেছে সেগুলো করে সে এটার অংশ হয়ে গিয়েছে। এবং এই সময়টা আমাদের জন্য অত্যন্ত মারাত্মক, এবং আমরা মনে করি যে ঝুঁকির মধ্যে বাংলাদেশের মানুষ আছে, শুধু বাংলাদেশের মানুষ না, বর্ডারে একটা যদি এই যুদ্ধটা শুরু হয়ে যায় তাহলে টোটাল এই অংশটাই তো আরেকটা মানে রক্তারক্তির মধ্যে পড়ে যাবে। এবং সেই বিষয়ে একটা অন্তর্বর্তীকালীন সরকারের সিদ্ধান্ত নেওয়াটা কিন্তু খুব টাফ হয়ে যাবে। তার কিন্তু কোনো এখতিয়ারের মধ্যে পড়ছে না। এবং আন্তর্জাতিক যে ডিল গুলো করবে সে চীনের সাথে, এখানে চীন আপনারা জানেন যে এখানে মায়ানমারের যে সামরিক শক্তি রয়েছে, সামরিক গোষ্ঠী যে আর্মি, তার উপরে চীনের এক ধরনের প্রভাব রয়েছে। আরাকানের একটা অংশ হচ্ছে চীন মদদ দিচ্ছে, আবার তাদের মধ্যে বিভাজন ঘটে আমরা দেখছি যে ভারতের এক ধরনের প্রভাব রয়েছে। এবং তারা যে ট্রেনিং গুলো দিচ্ছে সেই অস্ত্রগুলো করতে গেছে, এবং আমেরিকার জন্য একটা টেনশনের কারণ হয়ে গেছে। আমাদের এই বর্ডারটা যদি পুরোপুরি আরাকান আর্মির কন্ট্রোলে চলে যায় তাহলে চীনের যে নিয়ন্ত্রণটা চলে আসবে বা আমাদের যে বাধ্যবাধকতা চলে আসবে, সেখানে তার সাথে একটা দূরত্ব তৈরি করাটা আমাদের জন্য জরুরি হয়ে যাবে। এই সকল খুবই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কিন্তু কোনো অন্তর্বর্তীকালীন সরকারের এখতিয়ারে নেই, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তার নানা পদক্ষেপের মধ্যে দিয়ে আমাদের এই বিপদের দিকে ঠেলে দিচ্ছে। এই মুহূর্তে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে এই বিষয়ে বাংলাদেশের কোন রাজনৈতিক দল কি অবস্থান নিবে। নির্মোহভাবে আন্তর্জাতিক সম্পর্ককে, বন্ধুত্বের সম্পর্ক কোনো দাসত্বের সম্পর্কে না রেখে হচ্ছে আমাদের দেশের বর্ডারটাকে রক্ষা করতে হবে। আপনি যদি কোনোভাবে, কোনো ক্লজে, কোনো শর্তে, কোনো মানে কন্ডিশনের কোনো পয়েন্টে আন্তর্জাতিক মানে অন্যান্য দেশগুলোর সাথে, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোর সাথে কোনো নত হয়ে যান, ওই ধরনের চুক্তিতে যান, তাহলে কিন্তু আর আপনি আপনার বর্ডারকে এবং দেশের শৃঙ্খলাকে রক্ষা করতে পারবেন না। এটা একটা বিষয়। ফার্স্টলি একটা বিষয় হচ্ছে যে আমার দেশের পক্ষ থেকে আর একটা সেকেন্ড বিষয়, যে দেশের পক্ষ থেকে জাতিসংঘের সাথে যে বার্গেনিংটা হবে আর কি, জাতিসংঘের যে ভূমিকাটা হবে, জাতিসংঘ তো আসলে এখন বলবো কি কোট আনকোট, সে তো আসলে নিউট্রাল কোনো মানে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন না, সে প্রভাবিত মানে সাম্রাজ্যবাদের দ্বারা, আমেরিকার দ্বারা, শক্তিশালী দ্বারা সে প্রভাবিত। সেখানে জাতিসংঘের সাথে আমার যে বার্গেনিংটা হবে সেটাকে আরো জোরালো করতে হবে, এবং জোরালো করতে হবে রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার বিষয়। রোহিঙ্গাদেরকে ফেরত নেওয়ার পরে তাদের জীবনটা যে হুমকির সম্মুখীন হবে, সেই দেশের যে নিরাপত্তার বিষয়টা নিশ্চিত করা, সেটা তো বাংলাদেশ করতে পারবে না। এবং সেই নিরাপত্তাটা যদি নিশ্চিত না হয় তাহলে তো রোহিঙ্গারা ফিরে যাওয়ার কোনো মানে ইনিশিয়েটিভ নেবে না, চেষ্টাই করবে না। তারা এখানে তো বহাল তবিয়তে আছে, বিদেশি বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার খাবার পাচ্ছে, নিরাপত্তা পাচ্ছে, অস্ত্র আসছে, সেটা একটা হুমকির বিষয় হচ্ছে। বাংলাদেশ সরকার চাইলেই তাকে কোনো ডিসিপ্লিনের মধ্যে ফেলতে পারছে না, বাংলাদেশ সরকার তাকে কোনো ধমক দিতে পারছে না, তাকে কিছু বলতে পারছে না, কারণ তার কাছে প্রচুর অস্ত্র, সেটা একটা ভয়ের বিষয় আছে। কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে সে যে তার ভূমিতে ফিরে যাবে সেখানে নিরাপত্তা নিশ্চিত করা। এটা তো আসলে বাংলাদেশ সরকারের পক্ষে সম্ভব না, এটা জাতিসংঘকে করতে হবে, এটা অন্য দেশের করতে হবে, এটা একটা বিষয়। তো সেইখানে হচ্ছে সেই জাতিসংঘের সাথে বার্গেনিং এর জায়গায় অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো পয়েন্ট সে আনতে পারবে না। কাজে এই যে আন্তর্জাতিক বলেন বা দেশীয় রাজনৈতিক এই জায়গাটা বলেন, টোটাল বিষয়টা একটা মুখ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে আমাদের দেশের একটা জাতীয় নির্বাচন। এবং সেই জাতীয় নির্বাচনে সেই দলই এটা করতে পারবে যে এইসব আন্তর্জাতিক মদদের মানে পৃষ্ঠপোষকতায় ক্ষমতায় না এসে, মানে দাসখত না দিয়ে, ভারতের কাছে দাসখত না দিয়ে, চীনের কাছে দাসখত না দিয়ে, আমেরিকার কাছে দাসখত না দিয়ে জনগণের ক্ষমতায় যে আসতে পারবে সেই কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু বিষয়টা অত্যন্ত টেনশনের, এটা নিয়ে আমরা সকলে উদ্বিগ্ন, আপনারা দেখেছেন আমরা বারবারই কথা বলছি, কিন্তু সরকারের পক্ষ থেকে তেমন কোনো আশ্বস্ত জনগণকেও করা হচ্ছে না, আমাদেরকেও করা হচ্ছে না। কলিমুল্লাহ ভাই যেটা বললেন সেটা খুবই ভয়াবহ চিত্র, এবং এটা আমরা ওখানে যেও শুনে এসেছি, দেখে এসেছি এই যে বিষয়গুলো করছে। এবং শুধুমাত্র যেখানে তারা বসবাস করছে সেখানে না, লোকালয়ের মধ্যে তাদের যে প্রভাবটা করছে, তারা যে প্রবেশটা করছে, এবং আরাকান সৈন্যর যে এক ধরনের মহড়া প্রদর্শনের যে একটা মানে কি বলবো আমি বডি ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু খুব রিস্কি। এবং বরং আমাদের সেনাবাহিনীকে ওই দিকে প্রস্তুত না রেখে দেশের ইন্টারনাল বিষয়ে, বিভিন্ন বিষয়ে, দেশের এইসব বিষয়ে সেনাবাহিনীকে ব্যস্ত রাখা হচ্ছে, এটাও কিন্তু খুবই উদ্বেগের। আমি মনে করি এর সাথে একটা যোগসূত্র আছে, মানে সেনাবাহিনীর কনসেন্ট্রেশনটা যেখানে থাকার দরকার ছিল সেইটা না করে দেশের ভিতরে রাজধানী কেন্দ্রিক রাজনীতিতে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হচ্ছে, এটা একটা বিষয়। সেকেন্ডলি আমি আরেকটা কথা একটু বলতে চাই, আমি কোনো বার্গেনিং এ যাবো না, কারো প্রশ্নের উত্তর না, কোনো কাট না। আমি খুব এর আগেও বলেছি, আপনার এখানে বলছি, সারাক্ষণ বলি, সমাবেশে বলি, পথসভায় বলি, মুক্তিযুদ্ধের চেতনা কোনো বায়ুবীয় বিষয় না যে বাতাসে উড়ে বেড়াচ্ছে আমি ধরতে পারলাম না। মুক্তিযুদ্ধের চেতনা খুব সুস্পষ্ট উপাদান ছিল। সেই লড়াইটা আমাদের 47 সাল থেকে শুরু হয়েছিল, সাম্প্রদায়িকতার ভিত্তিতে, দ্বি জাতি তত্ত্বের ভিত্তিতে। যখন বাংলাদেশকে পাকিস্তানকে ভাগ করা হলো এবং একটা মুসলিম সম্প্রদায়ের দেশে বাংলাদেশকে ঢুকিয়ে দেওয়া হলো, তখন থেকেই কিন্তু আমাদের ভাষা সংগ্রাম, আমাদের সংস্কৃতি সংগ্রাম এটা শুরু হলো। এবং তার পরিবর্তে 48-এ সংস্কৃতি লড়াই হলো, 52-তে ভাষা আন্দোলন হলো, 69 গণঅভ্যুত্থান করে করে এসে আমরা একটা স্বাধীন বাংলাদেশ পেলাম। তার আরেকটা উপাদান হচ্ছে পশ্চিম পাকিস্তান সুস্পষ্টভাবে আমাদের উপরে একটা বৈষম্য বহাল রেখেছে।
রেখেছিল। এখন আপনি বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করলেন, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করলেন, 70-এ আওয়ামী লীগকে নির্বাচনে জেতার পরও নির্বাচিত দলের কাছে দেশ হস্তান্তর করলেন না, ভোটাধিকারের হনন করার যে লড়াই, যে তার বিরুদ্ধে লড়াই করে দেশ স্বাধীন করলেন। কিন্তু দেশ স্বাধীন করার পরে আপনি সংবিধানে রাষ্ট্রধর্ম বহাল করলেন, আপনি সংবিধানে ইন্ডিপেন্ডেন্টি বহাল করলেন। তাহলে কি সেটা মুক্তিযুদ্ধের চেতনা হলো? সেটা কি মুক্তিযুদ্ধের চেতনায় দেশ পরিচালনা করা হলো? এই জায়গায় আমি খুব সুস্পষ্ট করে বলতে চাই, আপনি রাজাকারকে দেশের রাজনীতিতে আবার আপনি এনে আপনি সেখানে বহাল করলেন। সেটা কি মুক্তিযুদ্ধের চেতনা হলো? সেটা কি মুক্তিযুদ্ধের চেতনা মানে বহাল রাখা হলো? মুক্তিযুদ্ধের চেতনার চর্চা হলো? এই বিষয়ে আমি বললাম আমি কোনো একটা বিষয় আমি বলি যে বাংলাদেশের রাজাকারদের এই অবস্থান আসার বিষয়ে কিন্তু কম বেশি হয়তো বড় দল আওয়ামী লীগ, বিএনপি এরা দায়ী, কম বেশি সব দলকে নিতে হবে দায়িত্ব। আজকের রাজাকারদের যে এই অবস্থা, কম বেশি সবাইকে যে দায়িত্ব নিতে হবে। ব্যর্থতা কি বামপন্থীদের ছিল না? অবশ্যই ছিল। আপনি ডেফিনেটলি খুবই সত্য কারেক্টলি বলছেন। প্রথমত হচ্ছে যে আমি তাদেরকে ঠেকিয়ে দিতে ব্যর্থ হয়েছি বা আমি আমার বিস্তার লাভ করতে ব্যর্থ হয়েছি, এটা একটা পয়েন্ট। আর আরেকটি পয়েন্ট হচ্ছে তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আমি উদ্যোগ নিয়েছি। এই দুইটা বিষয় ডেফিনেটলি খুবই বাংলাদেশের জনগণের কাছে যে এই দায় স্বীকার করতে তো আমার কোনো দ্বিমত নেই। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে দায় স্বীকার করছি যে অবশ্যই আমাদের ব্যর্থতা রয়েছে, অবশ্যই আমাদের ব্যর্থতা রয়েছে। বাংলাদেশের মাটিতে রাজাকাররা যুদ্ধ করছে, রাজাকাররা রাজনীতি করছে। কিন্তু বিষয়টা দুটো পয়েন্ট, একটা হচ্ছে যে আমি তাদেরকে ঠেকিয়ে দিতে ব্যর্থ হয়েছি বা আমার বিস্তার ঘটাতে ব্যর্থ হয়েছি, এটি একটি পয়েন্ট। আরেকটি পয়েন্ট হচ্ছে তাদেরকে প্রতিষ্ঠিত করতে, তাদেরকে স্বাধীনভাবে চলাফেরা করতে আমি উদ্যোগ নিয়েছি। দুই পয়েন্ট। এই জায়গায় হচ্ছে আমার বক্তব্য। আমি মানে একদম পলিটিক্যালি বলতে চাই, আমি কোনো পার্সোনাল আর্গুমেন্টে যেতে চাই না। এই বিষয় নিয়ে খুব পরিষ্কার করে আমি বললাম, রাজনীতিকে প্রতিষ্ঠিত করার উদ্যোগ নেওয়া হয়েছে, জাহানারা ইমামের বিরুদ্ধে দেশদ্রোহ মামলা করা হয়েছে, গোলাম আজমকে পাসপোর্ট দেওয়া হয়েছে, সেটা যদি তাকে প্রতিষ্ঠিত না, আওয়ামী লীগ নির্বাচনের জন্য গোলাম আজমের সাথে মিটিং করেছে, সেইটা যদি হেফাজত বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করে, তাকে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করেছে, সেইটা যদি স্বাধীনতা বিরোধী বা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী না হয়ে থাকে, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কি? কিন্তু আমিও ব্যর্থ হয়েছি সেটা থেকে ঠেকিয়ে দিতে, আমি ব্যর্থ হয়েছি তার বিকল্প শক্তি হিসেবে বাংলাদেশে আবির্ভূত হতে, সেই জায়গায় ব্যর্থ হয়েছি, সেটা আইনেতে আমার কোনো দ্বিমত নেই। কিন্তু আমরা কোনো উদ্যোগ নেই, আমাদের সব সীমিত সামর্থ্য দিয়ে প্রত্যেকটা জায়গায় আমরা ঠেকিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং আমরা পেরেছি, কোথাও পেরেছি, ভবিষ্যতে আমরা পারবো। কারণ বাংলাদেশের আপামর জনগণ আসলে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষেই তাদের অবস্থান। জি, ধন্যবাদ আপা। আমরা একটু কলিম ভাই যাবো, তারপরে আপাকে দিয়ে অনুষ্ঠান কলিম ভাই একটু ক্যামেরা অন করেন, একটু আনমিউট করেন। জি কলিম ভাই একটু আনমিউট করতে হবে। কলিম ভাই, আমি এর আগে একটা অনুষ্ঠান করেছি 9টা থেকে 10টা বাংলাদেশ সময়, তখন অনেক দর্শক, বিশেষ কক্সবাজার অনেক দর্শক সংযুক্ত অনেক কমেন্টস করেছিলেন যে কোনো সময় আপনার কক্সবাজার স্থানীয় বাসিন্দা এবং রোহিঙ্গাদের মধ্যে সংঘর্ষ হয়ে যেতে পারে, এটা একটা বড় আকারে সংঘর্ষ রূপ নিতে পারে, এটা ভয়াবহ অবস্থা। এই বিষয়ে কোন তথ্য আছে কিনা আপনার কাছে, তাহলে একটু বলবেন প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ। আমরা যে জিনিস হয়েছে সেখানে হচ্ছে কি, মায়ানমারে প্রায় পুরাতন আর নতুন রোহিঙ্গা মিলে প্রায় 15 লক্ষের মতো রোহিঙ্গা সেখানে ক্যাম্পে এবং ক্যাম্পের আশেপাশে রয়েছে। কিন্তু আমাদের এখানে টেকনাফ কক্সবাজার মিলে মাত্র 5 লক্ষ জনসংখ্যা। তাহলে ওখানে তো তারা এমনি দখলে নিয়ে গেছে। তার উপরে সশস্ত্র যে লড়াইগুলা ক্যাম্পের সন্ধ্যা করে, সেখানে বিভিন্ন গ্রুপ সেখানে নিজেদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হচ্ছে, প্রতিদিন সেখানে কোন খারাপি হচ্ছে সেটা নিয়ন্ত্রণ করতে আমরা পাচ্ছি না। তার মানে তারা সেখানে তাদের যে একটা আধিপত্য, সেটি তারা ইতিমধ্যে বিস্তার করে ফেলেছে। যে সন্ধ্যার পরে সেই ক্যাম্পে গুলাগুলি হচ্ছে, মারা হচ্ছে, এক এক গ্রুপ আরেক গ্রুপকে অপহরণ করছে। তার মানে সেখানে লুটতরাজ চলছে, তার নিয়ন্ত্রণ আমাদের কাছে নাই। তো এটাই তো আমাদের কাছে সবচেয়ে বড় বিপদ। আপনি দেখবেন আমাদের স্ট্যান্ডার্ড তারা অপহরণ করে পাহাড়ে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করছে রোহিঙ্গারা। ইতিমধ্যে প্রায় 200 থেকে 250 জন মানুষকে তারা ধরে নিয়ে গিয়ে মুক্তিপণ আদায় করছে এবং তারা বিভিন্ন জনকে বাঙালিকে হত্যা করেছে। এরকম বহু আমাদের কাছে নজির রয়েছে। তার মানে তারা ইতিমধ্যে আমাদের বাঙালিদেরকে ধরে নিয়ে যাচ্ছে, মুক্তিপণ আদায় করছে। আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীগুলো আমাদের বাঙালিদের নিরাপত্তা দিতে পারছে না। বাঙালিরা নিজে মুক্তিপণের টাকা দিয়ে তারা আবার ফিরে আসছে। তাহলে এটা তো স্থানীয়দের সাথে অলরেডি এখানে বিরোধ সৃষ্টি হয়ে গেছে। এবং রোহিঙ্গারা দেখবেন বিভিন্ন জায়গায় গিয়ে তারা যেখানে যে কক্সবাজার যে খুন খারাপি হচ্ছে বা যদি খুন হয়, দেখা যাবে সেখানে সে খুনিকে এখানে রোহিঙ্গারা ভাড়াটি কুলি হিসাবে ব্যবহৃত হচ্ছে। একটা জায়গা দখল করবে, রোহিঙ্গারা ভাড়াটি হিসেবে সেই জায়গায় দখল করে নিয়ে তারা আবার ক্যাম্পে চলে যাচ্ছে, খুন করে চলে যাচ্ছে। আপনি জানেন 24-এ গণঅভ্যুত্থানের সময় কক্সবাজারে একজন শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন, কিন্তু খবর নিয়ে দেখা গেছে সে হচ্ছে রোহিঙ্গা। এখন ব্যাপার হচ্ছে, অনেকে বলছে ওই রোহিঙ্গা আওয়ামী লীগের পক্ষে সন্ত্রাস হিসেবে কাজ করার জন্য সে এসেছিল, সে ক্রসফায়ার বা ফ্রেন্ডলি ফায়ারে সে নিহত হয়েছেন, এরকম শোনা যাচ্ছে। তাহলে কি বোঝা যাচ্ছে? তার মানে আমাদের গণঅভ্যুত্থানের সময় রোহিঙ্গারা কক্সবাজারে এই যে ক্ষমতাসীন সরকারের পক্ষে তারা এসেছিল এবং আমাদের স্থানীয়দের গুলি করে তারা আবার ক্যাম্পে চলে যাওয়ার জন্য। তো ওই ছেলেকে আমরা দেখেছি, ওনার অনেক তদন্ত হয়েছে, পরে জানা গেছে সে রোহিঙ্গা ক্যাম্পেরই এবং সে মারা গেছে। প্রথমে আমাদের সমন্বয়করা তাকে শহীদ হিসাবে ঘোষণার জন্য বা রোহিঙ্গা শহীদ ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন, কিন্তু বিভিন্ন ছাত্র সংগঠন বলছেন না, তাকে হায়ার করে এনেছিল
আমাদেরকে বা বিএনপি সহ বৈষম্য বিরোধী ছাত্রদের হত্যা করার জন্য। তার মানে 24শে গণ অভ্যুত্থানে রোহিঙ্গা এখানে কক্সবাজারে জড়িত হয়েছে। আপনি বলেন যে তাদের সাথে আমাদের বিরোধ হবে, এটা অচিরে হয়ে যাবে। আর আরাকান আর্মি যেহেতু রোহিঙ্গা এখনো আমাদের কাছে 1 নম্বর বিপদ বা 2 নম্বর বিপদ। আমাদের কক্সবাজারে আমরা প্রতি বছর কয়েকটা সিঙ্গেল পাই। পাহাড়ে যখন এই ভয়ঙ্কর অবস্থা শুরু হয় তখন প্রথমে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর 10 নম্বর ভয়ঙ্কর বিপদ। আমরা এখনো বুঝতে পারছি না যে কি পরিমাণ বিপদ, কি পরিমাণ অগ্নিয়গিরি যে লাভ উৎপীড়নের উৎকিরণের জন্য তৈরি হচ্ছে। যখন বিস্ফোরণ হয়ে যাবে আগ্নেয়গিরি, তখন আমরা সেটাকে সামাল দেওয়ার মতো আমরা পারবো না। আমাদের এখন থেকে প্রস্তুতি না নিলে ভয়াবহ 10 নম্বর বিপদ আমাদের রোহিঙ্গা চেয়ে আরাকান আর্মি হচ্ছে। তাহলে রোহিঙ্গা যদি আরাকান আর্মি যদি বাংলাদেশের দিকে দাবিত হয়, তাহলে তাদের সাথে প্রথম সংঘর্ষ হয়ে যাবে রোহিঙ্গাদের সাথে, এবং সেটি সামাল দেওয়ার মতো ক্ষমতা আমার মনে হয় না। পরে বাংলাদেশের যে মানবাধিকার কমিশন ইতিমধ্যে তারা অফিসার, তারা বলছে যে বাংলাদেশ এই সীমান্তে এখানে গণহত্যা চলছে, ফলে তারা বিদেশিকে আহ্বান জানাবে বাংলাদেশে যে সীমান্ত রক্ষী বা শান্তি রক্ষী নিয়োগ করার জন্য। ফলে বাংলাদেশ চলে যাবে তৃতীয় একটা রাষ্ট্রের নিয়ন্ত্রণে। তো আমাদের এই ভয়াবহ বিপদটা যদি আমরা এখনো হ্রাস করতে না পারি, তাহলে আমরা মনে হয় আমরা খুব ভয়াবহ বিপদের মধ্যে পড়বো। এবং এখনো সময় আছে, যদিও সময় নাই, তারপরেও আমাদের নিয়ন্ত্রণ করা, যে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মতো আমরা প্রতিরোধ করতে পারবো না, নিয়ন্ত্রণ করতে পারবো। এখনো সময় আছে, হয়তো প্রতিরোধ অধিদপ্তর না, নিয়ন্ত্রণ অধিদপ্তর। আমরা এখন প্রতিরোধ করার ক্ষমতা হারিয়ে ফেলতেছি, আমাদের বাহিনীগুলো হারিয়ে ফেলতেছে। অন্তত এখনো নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, সেই ক্ষমতাটুকু প্রয়োগ করার জন্য আমরা সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ কলিমুল্লাহ ভাই, আপনি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। আসলে আমাদের দেশের আইনজীবী যারা আছেন বা যারা সুশীল সমাজ আছেন সবাই, এবং সরকারের যারা বিভিন্ন প্রতিষ্ঠান আছেন, অবশ্যই আপনারা লাইভটা দেখেন। আমি আশা করবো যে এই অনুষ্ঠান দেখে আপনারা সতর্ক হবেন। আর অনুষ্ঠান শেষের দিকে আমি যাবো জান পান্নাপার কাছে। পান্নাপা একটু আনমিট করতে হবে। পান্নাপা একেবারে তৃণমূল থেকে রাজনীতি করেন, গরিব মানুষের রাজনীতি করেন এবং দীর্ঘ লড়াই সংগ্রাম করে আজকে এই অবস্থায় এসেছেন। পান্নাপা, যে কক্সবাজারে যে বিষয়টা দেখলেন বা শুনলেন আপনি, বিশেষ করে এটা ভয়াবহ বিপদের দিকে। এই বিষয়টা তো আমার মনে হয় না যে বাংলাদেশের রাজনীতিবিদ যারা, মূল ধারার যে রাজনীতিবিদ যারা আছেন, যারা একেবারে মানে নেতৃত্ব হচ্ছেন, তারা কতটুকু অবগত আমি জানি না। অবগত তাহলে অবশ্যই তারা এই বিষয়ে কথা বলতেন। আমরা কোনো মিডিয়া সেই কথাগুলো দেখি না। এই বিষয়ে কি বলবেন আপা? জি, আপনাকে ধন্যবাদ। আমি প্রশ্নের উত্তর দিব। এটা তো খুবই আশঙ্কাজনক একটা ব্যাপার, দেশের জন্য খুবই খারাপ। তবে আমি আগের একটা প্রশ্নে আমি না গেলেই না। এই যে জিয়া করিম কিছু কথা বললেন, নতুন কথা অবতারণা করেছেন। জিয়াউর রহমান যদি প্রথমে সরাসরি দিয়েছিলেন তার ঘোষণা, পরে ওনাকে বোঝানো হলো যে উনি লিডিং দেন এই পার্টির নেতার সম্বন্ধে বলে আপনি পক্ষে দেন, উনি পক্ষে দিয়েছেন, দোষের কি হয়েছে? জিয়াউর রহমান তো একটা ভালো মানুষ ছিল, সেটা তো স্বীকার করতে হবে। এইটা আমি বুঝি না। আবার আমরা এত মন্ত্রণালয় করেছি, ভাতা দিয়েছি, মিউজিয়াম করেছি, আমাদের ভিতর চেতনা না থাকলে কি এমনি করেছি? ওগুলির জবাব নাই। উনি নতুন প্রশ্ন অবতারণ করতেন। উনি তো 72 থেকে 75 তো 20-30 হাজার জাসদ কর্মী বামপন্থী মেরে ফেলেছিলেন। তো ওগুলির হিসাব কে দিবে? আর আর্মিতেও তো উনি অনেককে মারছেন, খুব হতো না? এখন কি আমি ওগুলি এখন বলবো? আমি এইটা বুঝলাম না, জিয়া করিম একতরফা বলে উনি এখন নাই, এটা তো ঠিক না। আর একটা কথা, যে জিয়াউর রহমান আমাদের বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ছিল, এটা তো মানেন, সবাই জানেন, এভরিবডি নোজ। আমাদের দেশে যখন কোনো পার্টিই ছিল না, তখন সবগুলি পার্টিকে উনি আহ্বান বানাইছেন, আহ্বান জানিয়েছেন, এবং নিজেও বিএনপি করেছেন, এবং সবগুলিকে বলছেন। আমাদের আগে 73 সনে তো সবার আগে শেখ মুজিব এই ইয়েদেরকে, এই জামাতকে মাপ বলেছেন, সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। আপনি জানেন না রূপক দাদা? সাধারণ ক্ষমা ঘোষণা কে করেছেন? উনি সবার প্রথম করেছেন। আবার দেখেন, ওনারা প্রথম কিন্তু শেখ হাসিনা এসে 1996 সনে ধর্ম বিষয়ক মন্ত্রী বানাই দিচ্ছেন, আবার হলো ইয়ে করে দিচ্ছেন, আর একটা এমপি বানাইছেন। ওনাদেরই 2-3 জন এমপি নিয়েছেন। আপনি চিন্তা করতে পারেন, আমরা কি তাদের প্রথমে কিছু বানাইছিলাম? আবার উনি 2001-এর পরে আবার ওই আঁচলে যে ঢুকছেন, বারবার ওনার আঁচলে রেখেছেন। আবার কোন সংগ্রাম করবে তা ওনাকে নিয়েই বারবার জোট গঠন করেছেন। তো এগুলি তো ঠিক না। জামাত একটা সুবিধা পার্টি দল, এটা এভরিবডি নোজ যে জামাত, জাতীয় পার্টি, এগুলো সুবিধাবাদী দল। বিএনপি এমন কোন সুবিধাবাদী দল না, এটা আপোষের নেতৃত্ব করে, এগুলি জানতে হবে। আর উনি আরো অনেক কথা বলছেন, খাম্বার কথা বলেছেন, জিয়া করিম। আচ্ছা, খাম্বাতে কি এত ক্ষতি হয়েছে? খাম্বাগুলিও তো রয়ে গেছে এই দেশে, তাই না? খাম্বা করেছেন, তা তো কি হয়েছে? আর ওনারা যে হাজার হাজার কোটি টাকা তাদের পক্ষের লোককে দেওয়ার জন্য, বিজনেসম্যানকে দেওয়ার জন্য ইনডেমিনিটি বিল করছেন, যে এই নিয়ে কোনো কথা বলা যাবে না। ভাড়া খাটাইছেন, ওনাদের ভাড়া দিয়ে বিদ্যুৎ আনাইছেন, যে বিদ্যুতের বিল 6 টাকা আসে সেটাকে ওনারা 30 টাকা 35 টাকা বানিয়ে ধরেছেন। তো তখন কিছু হয় না? হাজার হাজার কোটি টাকা, 72,000 লক্ষ টাকা বছরে চলে গেছে, তাতে ওনার কোনো যায় আসে না। খাম্বার কথা বলে, তাহলে উনি জানেনটা কি? উনি আমাকে সার্চ দিতে বললেন 77 সনে। তো 77 সনে কু হয়েছে, পরে কু হয়নি? জিয়াউর রহমান মারা যায়নি? শেখ মুজিবের মেয়ে কি জড়িত ছিল না? অনেকেই তো বলে, অনেকে বলবে। এখন আপনি কি বলবেন? আর জিয়াউর রহমানকে মারার জন্য কি কেউ দায়ী ছিল না?
তা আপনি এখন কি বলবেন? উনি এত ভালো করছেন যে মানুষ হিংসায় ওনাকে মেরে ফেলছে। দেশের ভালো কেউ চায় না। এখন দেশে কি হচ্ছে? এখন যে ভাইয়া বললো না যে রাজাকারদের কথা, ইয়ে রোহিঙ্গাদের কথা, আজকে রোহিঙ্গাকে সামাল দিতে পারছে? আর্মির কাজ কি? আমাদের পুলিশ বাহিনী, আর্মি, প্রশাসনের কাজ কি? ওরা পকেট ভর্তি বেতন নেয়, কেন এখন ওখানে যে কাজ করতে পারছেন না? এখন কেন কাজ করেন না ওনারা? এটা কি ধরনের কথা হলো? হ্যাঁ, এটা কি ধরনের কথা হলো? যারা এখানে এসে কাজই করবেন না, যারা বেতন নিবেন, আবার রাষ্ট্র তাকে বেতন দিবে, আবার ইউনূস তাদেরকে পালবে, এখানে শক্ত ভূমিকা নিবে না, এদিকে লোক মারা যাবে, ওরে গুলিয়ে এসে আমাদের কক্সবাজারে এবং আমাদের ওই যে চট্টগ্রামে, খাগড়াছড়িতে, তারপরে কি কি জায়গায় এসে সাধারণ নাগরিকের গায়ে গুলি লাগবে, আর এখানে উনারা বাহাদুরি দেখাতে পারেন না, আর দেশের মধ্যে উনারা আমাদেরকে যখন তখন পিটাইতে পারেন নাকি? ইউনূস সরকার কি শুরু করছেন? আর্মিদেরকেও উনি ভালো করে চলতে বলেন, উপদেশ দেন, সে সাথে পুলিশকে বলেন সাবধান হতে। আর আওয়ামী লীগের তো তেজ কমে নাই। জিয়া করিম ভাই যেগুলি বললো, আমি যেগুলি বললাম ওগুলি কি ঠিক ছিল না? হ্যাঁ, আমি যেগুলি বললাম ওগুলি কি তাহলে কি আমাদের চেতনা ছিল না? আমরা এমনি মিউজিয়াম করলাম, এমনি আমরা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করলাম, এমনি আমরা মুক্তিযোদ্ধাদের ভাতা দিলাম। ভাই, চেতনা না থাকলে হয় না। আমাদের সবচেয়ে বড় দলে সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধা, যেমন আমার নিজে লিডিং দিয়েছেন, আমি নিজে একজন মুক্তিযোদ্ধা। সার্টিফিকেট হয়তো নেই, নিতে পারি কোন সময়, বলবো আমার তখন বয়স 13 দিয়ে 14 রানিং। আমি কত গুলি আর বন্দুক রেখেছি, আর মুক্তিযোদ্ধাদের কত চিরকুট দিয়েছি। আমি ভাই 1000 দিন বলেছি যে আমাদের বাপ দাদা সবাই করেছে। আমরা চিটং থেকে বাধ্য হয়েছি দেশের বাড়ি আসতে, এসে আমাদের বাড়িঘর জ্বালাই দিছে। আমরা ধান খেতে পাট খেতে ছিলাম, আমরা খড়ের গোদাই ছিলাম। আমাদের এই কষ্ট কে দেখবে? উনি একটু বড় বড় কথা বলে গেলেন, ওনার খুব চেতনা, জয় বাংলা বলতে হবে। আরে আমার পার্টি স্লোগান আলাদা হতেই পারে, ওনার জয় বাংলাই বলতে হবে কেন? জয় বাংলা তো ওনারা নিজস্ব করে নিয়েছিলেন, নিজের এখতিয়ারে নিয়ে আমাদের উপর নির্যাতন করতেন। তাড়াতাড়ি শুধু জয় বাংলা বলতে পারবেন, সে খবর উনি রাখেন? উনি তো কোনো খবরই রাখেন, আবার আমাকে খবর নিতে বলেন। ওনাকে বলেন খবর নিতে, আর বলেন যে শেষ পর্যন্ত থাকতে। ওনার সমস্যা হলে বলে যাবেন, আগে চলে যাবেন কেন উনি? আমি বলি আসলে আমাদের কলিমুল্লাহ ভাই অনেক একটা আশঙ্কাজনক কথা বলছেন। আমি এই নিয়ে ভাবি, যেখানে আমরা একটা সত্যিকারের অভাবী দেশ, এখন আমরা চাল ডাল তরকারি বাজার এগুলো কিনতে পারি না, যেখানে সেখানে মূল্যস্ফীতি এত বেশি। তারপরে আপনি দেখেন যে আপনি রোহিঙ্গা 15-16 লক্ষ রোহিঙ্গা পালতে আমাদের কি অবস্থা? 2 মাস পরে আমাদের ত্রাণও আসবে না। তারপরে আজকে করিডোর দিচ্ছে ত্রাণের জন্য, তাদের কি করতেছে ইউনূস সরকার। আবার বন্দর দিচ্ছে চুক্তিবদ্ধ হয়ে। নির্বাচিত সরকারের আগে তারা কি করে দেয় এগুলি? আবার তারা কি চুক্তিতে আসছে? এটা কিন্তু রাখা উচিত না। বাম দলকে বলবো, আমি সব দলকে বলবো যে আসেন, আমরা সবাই রাস্তায় নামি দরকার হলে। হ্যাঁ, এই যে আমরা নির্বাচনের অপেক্ষা হচ্ছি, আপনি অপেক্ষাকৃত একটা ভালো সরকার আনেন, ইনশাল্লাহ দেশটার ভালো হোক, সমৃদ্ধি হোক, আমরা এগিয়ে যাই। হ্যাঁ, আমরা যে পার্টির যে স্লোগান দিই, তাহলে দেশত্ব বোধ গড়ে উঠি, নিজেদের চেতনা দেশত্ব বোধ আমরা নিজেদের মধ্যে রাখি, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি। আমরা আসুন সব এক হই, আমরা সবাই আমাদের এই দেশটা। আমিও বলি না বায়বীয় হলে তো আমরা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ও করতাম না, ওই মিউজিয়ামও করতাম না, ওই মুক্তিযোদ্ধাদের ভাতাও দিতাম না, যুব উন্নয়নও করতাম না, মহিলা অধিদপ্তরও করতাম না। তো আমাদের ভিতর চেতনা আছে বলেই, বায়বীয় মনে করি না বলেই আমরা এগুলি করতে পারি। ইনশাল্লাহ এগিয়ে যাবে। আমরা ক্ষমতায় আসলে 31 দফা প্রয়োগ করব, এবং তারেক জিয়া আমাদের বলেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন। অত্যন্ত সুন্দর আলোচনা করা হলো বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ে আলোচনা করা হলো। বাংলাদেশের যে অবস্থা, সেই অবস্থা নিয়ে আলোচনা করা হলো। প্রিয় দর্শক, আমরা দেখলাম বাংলাদেশে কঠিন একটি সময় পার করছে এবং সামনে নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী দেশের মধ্যে অরাজকতা তৈরি হয়েছে। অনেকেই নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে, অনেকেই ডাকসু নির্বাচন আমরা যা দেখলাম ইতিমধ্যে স্থগিত হয়েছে, বা জাতীয় নির্বাচনকে স্থগিত হতে যাচ্ছে কিনা এই বিষয় নিয়ে অনেকে আলোচনা সমালোচনা হচ্ছে। এর মধ্যে আমাদের সেনাপ্রধানকে নিয়ে কথা উঠেছে। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি দেখা করেছেন রাষ্ট্রপতির সাথে, দেখা করেছেন প্রধান বিচারপতির সাথে। অনেকেই বলছে যে সেনা শাসন জারি হতে পারে যে কোনো সময় দেশ সেনার শাসন নিয়ে নিতে পারে বা সেনাবাহিনী নিয়ে নিতে পারে। এই বিষয়গুলো নিয়ে নানা রকমের আলোচনা সমালোচনা হচ্ছে। আপনারা কি ভাবছেন এই যে বর্তমান অবস্থা নিয়ে আপনাদের মূল্যবান মতামত কি অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।